হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেটা আমরা আলোচনা করব, মাধ্যমিক ক্র্যাকার ব্যাচে তোমাদের যে কারক, আমাদের বাংলা ব্যাকরণের একটা রয়েছে কারক, এইটা কিন্তু আজকে আমরা করব। এই ক্লাসটা কিন্তু তোমাদের কাছে একদম খুব ডিমান্ডেড ক্লাস ছিল, তোমরা খুব ভাবে চাইছিলে এটা আমাদেরকে করিয়ে দিতে। তো আজকে হচ্ছে সেই ক্লাসটা। তুমি এত সুন্দর করে এই ক্লাসে শিখবে, এত সুন্দর করে তুমি নিজের থেকে বুঝবে। তোমার এই ক্লাসটা যদি তুমি করে নাও, তাহলে এখান থেকে কি কি প্রশ্ন তোমাকে পরীক্ষায় দেবে বা কি কি প্রশ্ন আসতে পারে, সেটাও কিন্তু আমি একটা সুন্দর করে সাজেশন তোমাদেরকে কিন্তু বলে দেবো এই ক্লাস করাতে করাতেই। তার জন্য আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তুমি এই ক্লাসটা করে নাও, তোমাকে আর কারোর থেকে কোনো প্রশ্ন তোমার আর আটকাবে না। তুমি আমাকে সেই একইভাবে প্রমিস করো, এই ভিডিওটা তুমি পুরোটা দেখবে এবং তারপরে তুমি আমাকে জানাবে তোমার এই ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটা তুমি এখনই লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও। তো চলো, আজকে আমরা শিখতে চলেছি কারক। তো দেখো, কারক কিন্তু আমরা অনেক ছোটতে, মানে 7, 8 বা 9 আমরা কিন্তু এগুলো শিখে যাই। 9-এ নেই, 7-8-এ কিন্তু রয়েছে, এগুলো আমরা শিখে যাই। কিন্তু তার সাথে কি আমরা ক্লাস 10-এ যে কারক শিখবো, এর কি কোনো তফাৎ রয়েছে? না, সেরকম কিছু তফাৎ নেই। তবে তোমরা তো জানোই যে আমরা যত উঁচু ক্লাসে উঠি, সেগুলো একটু ডিপ কনসেপ্টে আমাদেরকে পড়তে হয়। এক্ষেত্রেও সেম জিনিস, আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে। অন্যভাবে বলতে কি, যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে ডিপলি বুঝতে হবে। যাতে করে কি হয়, এখান থেকে যেভাবেই ঘুরিয়ে প্রশ্ন দিক, যেটা আমি এক চান্সে দেখে হয়তো বলে দিতাম, আচ্ছা কে কে করছে, ক্রিয়াপদকে দিয়ে ক্রিয়া যদি প্রশ্ন করে তাহলে আমার কর্তৃকারক হবে, আমরা এটা জানি। কিন্তু না বাবা, সবসময় সেটা হয় না। একটা বাক্যর অর্থ বুঝতে হয়, কি বলতে চাইছে, ক্রিয়াপদের কাজটা কে করছে, কি করছে, পুরো ডিটেলসে আলোচনা করব। তুমি ক্লাসটা করো, তুমি সাজেশন পাবে। এই ভিডিও থেকে আমি তোমাকে বলে দেবো যে কারক থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়, আমি সেটা বলে দেবো। এখান থেকে বেশ কিছু কাকে বলে রয়েছে, বেশ কিছু পার্থক্য রয়েছে। এগুলো কিন্তু পরীক্ষায় তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, এগুলো কিন্তু দেয়ই, এগুলো দেয়ই। তো ক্লাসটা আমি রিকোয়েস্ট করব তোমরা সম্পূর্ণ করো, তাহলে তুমি এই কারকটা তো শিখতে পারবেই, পাশাপাশি এখান থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে পরীক্ষায় দেয় সেটাও কিন্তু তুমি জানতে পারবে। তো চলো শুরু করে দিই। আমরা প্রথমে দেখব কারকটা কি। কারক কি, কারক কি, এটাকে যদি আমি ভাঙি, এর যদি ব্যুৎপত্তিগত অর্থ দেখি, তাহলে আমি কি দেখব? চলো দেখে নেওয়া যাক। কারকের যদি আমি ব্যুৎপত্তিগত অর্থ দেখি, কারকের, ধরো এটা আমার কি অর্থ হচ্ছে, এটা হচ্ছে আমার ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ কি? ক্রি যোগ নখ বা অকও বলে, ঠিক আছে? ক্রি যোগ অক বা নখ, ক্রি যোগ অক বা নখ, এটা কি? এটা কি? এটা হচ্ছে আমাদের ব্যুৎপত্তিগত অর্থ। এটা হচ্ছে আমাদের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ, ঠিক আছে? তাহলে ব্যুৎপত্তিগত অর্থ কি? ক্রি যোগ নক। এখানে ক্রিয়ের আগে দেখো একটা সাইন দেওয়া রয়েছে না, এই যে রুট সাইন, এই একটা সাইন রয়েছে। এটা কিন্তু তোমরা যে অঙ্কে যে সাইনটা দাও না, রুট ওভার, এটা কিন্তু সেটা না। এটা হচ্ছে আমাদের ধাতু চিহ্ন, এটা হচ্ছে আমাদের ধাতু চিহ্ন, এটা হচ্ছে আমাদের কি বাবা? ধাতু চিহ্ন। কিন্তু এই যে রুট ওভারের যখন মাত্রাটা টেনে দেবে, এই যে মাত্রাটা টেনে দেবে, এটা কিন্তু তোমাদের যে ম্যাথে তোমরা যে রুট ওভার দাও, রুট ওভার করো, সেটা, এটা সেই অঙ্কর ক্ষেত্রে যে তোমরা চিহ্নটা দাও, এটা কিন্তু সেটা। তাই ভুল করে এই ধাতুর চিহ্ন বোঝাতে গেলে এই মাত্রাটা তোমরা এঁকে দেবে না। বোঝা গেল? এই মাত্রা কিন্তু হবে না। এইটুকু এটুকু বোঝা গেল। এটা হচ্ছে আমার তাহলে ধাতুর চিহ্ন। তাহলে ক্রি ধাতু যুক্ত ন। ম্যাম এগুলোর মানে কি? এগুলোর মানে কি? ক্রি, এই যে ধাতুরূপটা ক্রি রয়েছে, এটার মানে হচ্ছে ক্রিয়া। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের ক্রিয়া। বুঝলাম, এটার মানে হচ্ছে ক্রিয়া। তাহলে নক, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সম্পর্ক। এই কথাটার মানে হচ্ছে সম্পর্ক। আচ্ছা, মানে ক্রিয়ার সাথে সম্পর্ক, একদম কারেক্ট। ক্রিয়ার সাথে সম্পর্কই হচ্ছে কারক। তাহলে আমরা কি জানলাম? এই ব্যুৎপত্তিগত অর্থ থেকে আমরা জানতে পারলাম যে ক্রিয়ার সাথে সম্পর্কই হচ্ছে কারক। তাহলে এর আক্ষরিক অর্থ কি? এর একটা আক্ষরিক অর্থ রয়েছে। এটা যেমন ব্যুৎপত্তিগত অর্থ, এর একটা আক্ষরিক অর্থ রয়েছে। আক্ষরিক অর্থটা কি? এর একটা আক্ষরিক অর্থ রয়েছে, যেটার অর্থটা হচ্ছে যে করে, কি করে? যে, যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে। এটা কি? এটা হচ্ছে আমাদের
কি এটা, এটা অর্থ হচ্ছে আমাদের আক্ষরিকগত অর্থ। আক্ষরিকগত অর্থ বোঝা গেল। তাহলে আক্ষরিকগত অর্থ কি? যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলছি কারক। যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলছি কারক। এই হলো আমার আক্ষরিকগত অর্থ, আর এই হচ্ছে আমার ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে আমরা কারক মানে কি জানলাম? আমরা এটুকু জানলাম যে ক্রিয়ার সাথে যে সম্পর্ক হয়, ক্রিয়ার সাথে সম্পর্ককে আমরা কারক বলি। এজন্য আমাদের একজন বিখ্যাত ব্যাকরণবিদ রয়েছেন, বিখ্যাত ব্যাকরণবিদ রয়েছেন, যিনি কিনা যিনি কিনা একটা নাম দিয়েছেন, কি বলতো? তিনি বলছেন ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম মানে কি বলতো? তিনি বলছেন ক্রিয়ান্বয়ী কারকম মানে ক্রিয়া যোগ অন্বয় মানে সম্পর্ক। এটা যদি আমরা ভাঙি তাহলে হবে ক্রিয়া যোগ অন্বয় মানে ক্রিয়ার সাথে সম্পর্কই হচ্ছে কারক। এটা কে বলেছে? এটা কে বলেছে? এটা বলেছে একজন বিখ্যাত ব্যাকরণবিদ, যার নাম হচ্ছে পাণিনি। যার নাম হচ্ছে পাণিনি। এটা কে বলেছেন? একজন ব্যাকরণবিদ বলেছেন। ব্যাকরণবিদ কিন্তু এই কথাটা বলেছেন যে ক্রিয়ান্বয়ী কারকম মানে ক্রিয়ার সাথে অন্বয় মানে সম্পর্কই হচ্ছে কারক। এটা কিন্তু মনে রাখবে। তাহলে আমরা এখান থেকে যেটুকু জিনিস শিখলাম যে ক্রিয়ার আক্ষরিক কারকের অক্ষরিক অর্থ, কারকের ব্যুৎপত্তি এবং এই ক্রিয়ান্বয়ী কারকম এই কথাটি কে বলেছেন, এগুলো কিন্তু তোমরা এমসিকিউ করতে গেলে পাবে। এগুলো কোথায় পাবে? এগুলো তোমরা এমসিকিউ করতে গেলে পাবে। তাহলে আমরা সুন্দর করে এই জিনিসটা বুঝে গেলাম। তাহলে তুমি আমাকে বলো যে এখন আমরা যেটা জানবো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট আমরা শিখে গেছি। নেক্সট পেজে আমি যদি যাই, দেখো এখানে আমরা সুন্দর করে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। কি বলছে সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। বলছে কারকের সংজ্ঞায় এখানে বলছে যে বাক্যে অবস্থিত, বুঝলাম, ক্রিয়াপদের সঙ্গে নামপদের, অর্থাৎ তাহলে ক্রিয়াপদের সঙ্গে বাক্যে অবস্থিত কার সাথে? ক্রিয়াপদের সঙ্গে হবে। হ্যাঁ, এটা আমরা বুঝে গেছি, আগের স্লাইডেই আমরা কিন্তু এটা বুঝে এসেছি। ঠিক আছে, কার সম্পর্ক হবে? সম্পর্ক হবে নামপদের। নামপদ তো আমাদের বলতে পারি চারটে রয়েছে, একটা বিশেষ্য, বিশেষণ, অব্যয় আর সর্বনাম। তাহলে আমরা চারটে নামপদ রয়েছে। পদ আমাদের কত প্রকার? পদ হচ্ছে 5 প্রকার। তার মধ্যে চারটে হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। আমাদেরকে প্রথম এটুকু জানতে হবে পদ ক প্রকার। পদ হচ্ছে 5 প্রকার। এক হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এগুলো গেল নামপদ। আর একটা পদ রয়েছে যেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। বোঝা গেল? তাহলে নামপদের সম্পর্ক, নামপদের বলতে কোনগুলো বোঝাবে? নামপদের মধ্যে একটা ভাগ করে দিয়েছে শুধুমাত্র বিশেষ্য বা সর্বনাম পদের, যে প্রত্যক্ষ বা সরাসরি, প্রত্যক্ষ মানেই হচ্ছে সরাসরি সম্পর্ক, সরাসরি সম্পর্ককে আমরা বলছি কারক। তাহলে আমরা পদ ক প্রকার জানলাম। সবার আগে আমরা এটা আগে একটু ডাউটটা ক্লিয়ার করে নিই। আমরা এইসব পরে শিখবো, আমরা এসব পরে শিখবো। প্রথম আমরা জানছি যে পদ আমাদের 5 প্রকার। কি কি? পদ হচ্ছে আমাদের 5 প্রকার। এক হচ্ছে আমাদের বিশেষ্য পদ, হ্যাঁ একদম ঠিক। দুই হচ্ছে আমাদের বিশেষণ পদ, একদম ঠিক। নেক্সট হচ্ছে আমাদের কি? সর্বনাম পদ, হ্যাঁ একদম ঠিক, সর্বনাম পদ একদম ঠিক। নেক্সট হচ্ছে আমাদের কি? অব্যয় পদ, হ্যাঁ। আমরা বলেছি না একদম ফুল কনসেপ্ট ডিটেলসে শিখাবো, পুরো ডিটেলসে শিখাবো। তুমি ভাবতেও পারবে না এই ওয়ান শটে ক্লাসে তুমি কি কি শিখতে চলেছো। তাহলে আমরা এগুলো ভাগ করে নিলাম। এরপরে দেখে নাও, তাহলে আমি এইগুলো কি বললাম? এইগুলো হচ্ছে আমার নামপদ, এগুলো হচ্ছে আমার নামপদ, একদম ঠিক। আর এটা কি? এটা হচ্ছে আমার কি? ক্রিয়াপদ, একদম ঠিক। তাহলে তুমি বলবে যে এখানে তো এটাই লেখা রয়েছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা কারক বলছি, কিন্তু না, নামপদের আবার দুটো ভাগ বলেছে। শুধুমাত্র বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ আমরা বলতে পারি, সেটা সর্বনাম পদই হয়। তো সেই পদের সরাসরি সম্পর্ক, ধরো আমি একটা উদাহরণ লিখলাম, যে ধরো আমি বললাম যে, না পুরোটাই লিখি তাহলে বুঝতে পারবে। রেবা, রেবা সাদা ও হলুদ ফুল তুলছে। রেবা সাদা ও হলুদ ফুল তুলছে। বাবু, এই বাক্যে ক্রিয়াপদ কোথায়? এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে তুলছে।
এই বাক্যের ক্রিয়াপদ কি রয়েছে? এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে আমার তুলছে, একদম ঠিক, এটা হচ্ছে আমার ক্রিয়া। হ্যাঁ, তাহলে ক্রিয়ার সাথে আমি বিশেষ্য স্থানীয়, এটা আমার বিশেষ্য পদ রয়েছে, এটা আমার কি পদ রয়েছে? এটা আমার বিশেষ্য পদ, এটা আমার বিশেষ্য পদ, বিশেষ্য, একদম ঠিক আছে। আচ্ছা, সাদা ও হলুদ, আচ্ছা এই সাদা আর হলুদটা কি পদ রয়েছে আমাকে বলো তো? এই সাদা আর হলুদটা কি পদ রয়েছে? এই সাদা আর হলুদ, এই দুটো হচ্ছে আমাদের বিশেষণ পদ, এই দুটো হচ্ছে আমাদের বিশেষণ পদ, কারণ এই দুটো কি বোঝাচ্ছে? রং বোঝাচ্ছে, তো এটা আমার বিশেষণ পদ। তাহলে ওটা কি রয়েছে বাবা? ওটা কি রয়েছে? ও কি রয়েছে? এটা হচ্ছে আমাদের অব্যয় পদ, হ্যাঁ অব্যয় পদ। আর এটা হচ্ছে আমাদের কি? বিশেষ্য স্থানীয়, বা তুমি বলতে পারো এটা আমাদের বিশেষ্য পদ। তাহলে তুমি দেখো, যদি আমি এখানে এই রেবা আর ফুলটাকে যদি মুছে দিই, ধরে নাও এই দুটো আমার নাই, তাহলে তুমি তুলছে ক্রিয়াপদের সঙ্গে এই সাদা আর হলুদের কি কোনো সম্পর্ক পাচ্ছ? সরাসরি পাচ্ছ না। যখন আমি বলছি যে রেবা সাদা ও হলুদ ফুল তুলছে, তখন তুমি যে এর মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলতে পারছো। এজন্য বলছে এই বিশেষণ পদ বা অব্যয় পদের সাথে কিন্তু সম্পর্কটা হবে না, হবে কার সাথে? বিশেষ্য পদ এবং সর্বনাম পদ বা বিশেষ্য স্থানীয় পদ যেটা, তার সাথে। এজন্য হচ্ছে এখানে আমি উল্লেখ করলাম, এখানে বিশেষ্য এবং বা সর্বনাম পদ হচ্ছে এই যে নামপদ, অর্থাৎ এই দুটো পদের সাথে কিন্তু আমার সরাসরি সম্পর্ক হবে, তবেই সেটাকে কিন্তু আমরা বলবো কারক। কোনো বিশেষণ পদ বা অব্যয় পদের সাথে কিন্তু সেই সম্পর্কটা হবে না। এটুকু কি বোঝা গেছে? এইটুকু কনসেপ্টটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতেই হবে। এই কারক শিখতে গেলে এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, এটা একদম বেসিক কনসেপ্ট, এই জিনিসটা আমাকে জানতে হবে। এবং এখান থেকে যে প্রশ্নটা খুব আসে সেটা হচ্ছে কারক কাকে বলে। একদম স্টার মার্ক দিয়ে দাও, কারক কাকে বলে, একদম স্টার মার্ক দিয়ে দাও। তুমি প্রশ্ন সাথে সাথে এখনই খাতা পেন নিয়ে বসে যাও এবং আমি যেগুলো বলছি সেগুলো শেখো, পাশাপাশি স্টার মার্ক দাও। তোমার পরীক্ষার সময় এই জিনিসগুলো পড়ে গেলে তুমি এখান থেকে কিছু না কিছু কমন পাবেই পাবে। যেগুলো চিহ্নিত পদ, যেগুলো মানে চিহ্নিত করতে হবে, সেগুলো তোমাকে নিজের থেকে করতে হবে, সেগুলো সেজন্য ক্লাসটা বুঝতে হবে। আর যেগুলো কাকে বলে রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ডাইরেক্ট কাকে বলে, মানে সরাসরি প্রশ্ন চলে আসে, তো ওই জায়গাগুলো একটু স্টার্ট মার্ক দিয়ে দেবে। তাহলে এটুকু আমরা কারক সম্পর্কে বুঝে গেছি, হ্যাঁ বুঝে গেছি। চলো নেক্সট আমরা দেখবো কি বিভক্তি। আচ্ছা, কারক জানতে গেলে আমাদেরকে একটা বিভক্তি, এই কনসেপ্টগুলো জানতে হবে। ছোট্ট ছোট্ট, বেশি কিছু ব্যাপার নয়। এই বিভক্তি কথার অর্থ কি? বিভক্তি কথার অর্থ হচ্ছে বিভাজন। কি? বিভক্তি কথার অর্থ হচ্ছে আমাদের বিভাজন, হ্যাঁ বুঝলাম, বিভাজন। কি বলছে সংজ্ঞাতে? এখানে বলছে যে বর্ণ বা বর্ণগুচ্ছ, মানে একসাথে অনেকগুলো হতে পারে, মানে আচ্ছা আগে বুঝিয়ে দিই, যে বর্ণ বা বর্ণগুচ্ছ মানে হয় একটা, নয় একটা গুচ্ছ, শব্দের সাথে বসতে পারে অথবা ধাতুর সাথে বসতে পারে, দুটোর সাথেই বসতে পারে, যুক্ত হয়ে পদ গঠন করে। দেখো পরে কিন্তু যুক্ত হয়ে বসছে, কোনো আলাদাভাবে কিন্তু বসছে না, ভালো করে বোঝো, যুক্ত হয়ে বসছে, বসে কি করছে? পদ গঠন করছে, এটাকে আমরা বলছি বিভক্তি। যেমন আমি যদি তোমাকে উদাহরণ দিই, ধরো যেমন আমি তোমাকে উদাহরণ দিলাম, এ পাশটাতেই দেখি, ধরো উদাহরণ দিলাম, উদাহরণ র, হ্যাঁ ঠিক আছে, এটা একটা বর্ণ। আচ্ছা তে, হ্যাঁ এটা হবে, এ হবে, তারপরে ধরো এর, এটা কি? এটা দেখো দুটো দুটো লিটার রয়েছে, তো মানে এটা হচ্ছে আমাদের বর্ণগুচ্ছ। আর এগুলো কি? এগুলো হচ্ছে বর্ণ। এগুলো কি বলছে? শব্দর সাথে বসতে পারে, ধাতুর সাথে বসতে পারে। এই বিভক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, এই বিভক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। এই বিভক্তির ভাগ ক প্রকার বলো তো? এই বিভক্তির ভাগ হচ্ছে দু প্রকার, একটা বলছি আমরা শব্দ বিভক্তি, একটা বলছি আমরা শব্দ বিভক্তি, আরেকটা হচ্ছে, আরেকটা কি? আরেকটা হচ্ছে ধাতু বিভক্তি। একটা হচ্ছে শব্দ বিভক্তি, আরেকটা হচ্ছে ধাতু বিভক্তি। বোঝা গেল? না বুঝতে পারলাম না আপনি কি বোঝাচ্ছেন। শব্দ বিভক্তি, এটা হচ্ছে ধাতু বিভক্তি। বাবা শব্দ বিভক্তি ধাতু বিভক্তি কি? শব্দ বিভক্তি হচ্ছে যেটা শব্দের পরে বসে। তাহলে শব্দ বিভক্তিটা কি? যেটা শব্দের পরে বসে, যেটা শব্দের পরে বসে, শব্দের পরে যুক্ত হয়ে বসে। এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে, যুক্ত হয়ে বসে। বোঝা গেল? আচ্ছা ধাতু বিভক্তিটা কি? যেটা হচ্ছে ধাতুর পরে, ধাতুর পরে যুক্ত হয়ে বসে, যুক্ত হয়ে বসে। তাহলে বোঝা গেল? একটা উদাহরণ দিই, তাহলে ভালো বোঝা যাবে। চলো একটা উদাহরণ দিই, ধরো আমি লিখলাম যে, কি লিখলাম? মা, শিশু, খাওয়া।
দেখো আমি লিখেছি মা শিশু খাওয়া, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, যেহেতু একটা সেন্টেন্সে এটা ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু এগুলো পদ, এক একটা পদ। কিন্তু একটা জিনিস দেখো এখানে, আমি যদি বলি যে মা শিশু খাওয়া, তুমি কিচ্ছু বুঝতে পারলে না। কিন্তু এটার সাথে যদি আমরা একটা বিভক্তি যুক্ত করে দিই, ধরো আমি বললাম যে মা শিশুকে খাওয়াচ্ছেন, তাহলে কি তুমি একটা অর্থ পেলে? মা শিশুকে খাওয়াচ্ছেন, তুমি হ্যাঁ, এবার তুমি অর্থ পেলে। এবার তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এটা কি বলতে চাইছে। এরপরে দেখো এখানে কিন্তু অলরেডি শিশু শব্দটা ছিল, এখানে একটা বিভক্তি যুক্ত হয়ে গেছে। এটা একটা শব্দ ছিল, এখানে একটা বিভক্তি যুক্ত হয়ে গেছে। এখানে একটা শব্দ ছিল, এখানেও একটা বিভক্তি যুক্ত হয়েছে। এটা আমার ক্রিয়াপদ, মানে এটা ধাতু। এটা ধাতু, খাওয়াটা হচ্ছে ধাতু। এর সাথে যে বিভক্তিটা যুক্ত হয়েছে এটা হচ্ছে আমার ধাতু বিভক্তি। এটা হচ্ছে আমার ধাতু বিভক্তি। এটা হচ্ছে আমার ধাতু বিভক্তি। আর এই যে শব্দটার সাথে যে কে, তে, রে, এই যে বিভক্তিগুলো যুক্ত হয়, এটাকে আমরা বলবো কি? এটাকে বলবো শব্দ বিভক্তি। এটাকে আমরা বলবো শব্দ বিভক্তি। বোঝা গেল? বোঝা গেল? একটা উদাহরণ দিয়ে আমি কিন্তু সুন্দর করে তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি, ভালো করে বোঝো। শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, যেটা ক্রিয়াপদ, ধরো একটা খেল ধাতু, একটা খেল, এটা ধাতু তো। তো আমি যদি বলি যে ছেলেরা মাঠে খেলছে, ধরো আমি বললাম যে ছেলেরা মাঠে খেলছে, তাহলে মাঠ এটা আমার মূল শব্দ, মাঠ হচ্ছে আমার মূল শব্দ, সেখানে কিন্তু একটা এ বিভক্তি যুক্ত করে আমি মাঠে করছি। আবার খেলছে, খেল হচ্ছে মূল ধাতু, তার সাথে ইছে যোগ করছি, ইছে, এই বিভক্তিটা যুক্ত করছি, তার মানে ওটা হচ্ছে আমার ধাতু বিভক্তি। আর মাঠ এ, এই যে এ বিভক্তিটা হচ্ছে আমার শব্দ বিভক্তি। বোঝা গেল? এটুকু নিশ্চয়ই পুরোপুরি বুঝতে পেরেছো। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে বিভক্তি জানতে গেলে অবশ্যই শিখতে হবে। বিভক্তি কথার অর্থ কি? বিভাজন। এটা আমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু দেয়, স্টার মার্ক করে নাও, এটা আমাদের এমসিকিউ প্রশ্ন দেয়। আর এখানে কাকে বলেটা দিতে পারে, তো কাকে বলেটা তোমরা একটু স্টার মার্ক করে নাও। বোঝা গেল? এটুকু নিশ্চয়ই বোঝা গেল। এটুকু বোঝা গেল। আচ্ছা, এই বিভক্তি জানতে গেলে আমাদেরকে আর দুটো জিনিস জানতে হবে। আর দুটো জিনিস কি জানতে হবে? আমি এক্ষুনি বলে দিচ্ছি। আর দুটো জিনিস জানতে হবে আমাদেরকে। 1 নম্বর জানতে হবে, সেটা হচ্ছে তির্যক বিভক্তি। এটা প্রশ্ন দেয়, তির্যক বিভক্তি, এটা আমাদের প্রশ্ন দেয়। তির্যক বিভক্তি কাকে বলে আমি বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। যে বিভক্তি, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি তির্যক বিভক্তি। উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে এ। এই এ বিভক্তিটা সেটা কর্তৃকারকে ব্যবহার হতে পারে, সেটা কর্মতে হতে পারে, সেটা অধিকরণে হতে পারে, সেটা অপাদানে হতে পারে, যে কোনো কারকে এই বিভক্তিটা ব্যবহার করা হয়। এজন্য একে আমরা বলি তির্যক বিভক্তি। আরেকটা প্রশ্ন দেয়, এটা কিন্তু স্টার মার্ক। আরেকটা প্রশ্ন কি দেয়? আরেকটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি, এটার মানে কি? এটার মানে কি? এটা কাকে বলে? এটা কাকে বলে দেয়? শূন্য বিভক্তি হচ্ছে এটাই, যে বিভক্তি, যেমন ধরো এটা, এটা একটা বিভক্তি, এখানে কিন্তু এটা মা, আ রয়েছে না, আ বিভক্তি রয়েছে। তো শূন্য বিভক্তি হচ্ছে এটাই, যে বিভক্তি কি করছে? বিভক্তি কি করে? সাধারণত শব্দকে পদে পরিণত করে। এটা আমরা জানি, বিভক্তির কাজ কি? শব্দকে পদে পরিণত করা। কিন্তু এই শূন্য বিভক্তি কি করছে বলতো? শব্দকে পদে পরিণত করছে, এটা কিন্তু ঠিক, কিন্তু নিজে অপ্রকাশিত থাকছে, সেটাকে বলে শূন্য বিভক্তি। তাহলে শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে, তাকে বলছে শূন্য বিভক্তি। উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে অবিভক্তি। এই অবিভক্তিটা আমরা কিন্তু কোনোদিন দেখতে পাই না চোখে, মনে মনে ভেবে নিই। এই অবিভক্তিটা হচ্ছে একটা শূন্য বিভক্তির উদাহরণ। বোঝা গেল? এটুকু বুঝতে পেরেছো পুরোপুরি? এই বিভক্তির কনসেপ্ট থেকে এই দুটো জিনিস খুব দেয় প্রশ্ন। আর এখানে বিভক্তি কাকে বলে, এখানে বিভক্তি শব্দের অর্থ আর এই উদাহরণগুলো একটু জেনে নিতে হবে। আর এই শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি এগুলোও দিতে পারে, তার জন্য আমি উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এই গেল বিভক্তির কনসেপ্ট। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অনুসর্গ। বাবা, অনুসর্গ কথার অর্থ কি? এই অনুসর্গ হচ্ছে একটা অব্যয় জাতীয় পদ, এটা খুব দেয়। এটা হচ্ছে একটা অব্যয় পদ, এটা স্টার মার্ক করো, ঠিক আছে? এটা স্টার মার্ক করো। কি বলছে? যে অব্যয় পদ, দেখো যে অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে নামপদ, যে নামপদ মানে কোন কোন? যেটা হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদের পরে বসে নতুন শব্দ সৃজনে সাহায্য করে, নতুন শব্দ তৈরি করে বা সৃজনে সাহায্য করে, তাকে আমরা বলছি অনুসর্গ। উদাহরণ কি হবে বাবা? উদাহরণ কি হবে? উদাহরণ হবে, ধরো বললাম দ্বারা,
কিংবা হতে পারে দিয়া, ঠিক আছে, কিংবা হতে পারে কর্তৃক, ঠিক আছে, তারপরে ধরো জন্য ইত্যাদি, জন্য, নিমিত্ত, হইতে, থেকে, চেয়ে, তরে, বিনা, এগুলো সমস্ত হচ্ছে অনুসর্গ কারকের উদাহরণ। ঠিক আছে, এগুলো কি করে, এগুলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। কিন্তু দেখো বিভক্তি কি করছে, একটা যদি আমি কে বসাই, এটাই কিন্তু একটা শব্দের সাথে আমাকে চিটিয়ে বসাতে হবে, একদম চিটিয়ে, মানে যুক্ত অবস্থায় বসাতে হবে। কিন্তু এইগুলো কি আমি শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসাতে পারবো না, এগুলো আমি শব্দ একটা তোমার জন্য লিখলাম, ঠিক আছে, আমার এটা একটা আলাদা শব্দ, এটা একটা আলাদা শব্দ, এটা একটা আলাদা শব্দ, এটা একটা আলাদা শব্দ, কিন্তু এর পরে বসছে। বোঝা গেল? তাহলে বিভক্তের অনুসর্গের মধ্যে পার্থক্যটা বোঝাতে গেল যে জিনিসটা কি, একটা একদম শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসবে, আর একটা আলাদা মানে পৃথক হয়ে বসবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি অনুসর্গ। এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অনুসর্গের দুটো নাম রয়েছে, এর দুটো অপর নাম রয়েছে। অপর নামটা কি রয়েছে? এর দুটো অপর নাম রয়েছে। অপর নাম হচ্ছে পরসর্গ, আরেকটা হচ্ছে কর্মপ্রবচনীয়। কর্মপ্রবচনীয়, ঠিক আছে, এই দুটো নাম কিন্তু দেয়, এই দুটো তোমরা স্টার মার্ক করে নাও, এই দুটো হচ্ছে স্টার মার্ক করে নাও, এই দুটো নাম কিন্তু দেয়, এই দুটো স্টার মার্ক করে নাও। বোঝা গেল? এটুকু কি বুঝতে পেরেছো সবাই? এটুকু কি বুঝতে পেরেছো সবাই? বলো। পরসর্গ, কর্মপ্রবচনীয়, এই জিনিসটা থাকে, অনুসর্গ কাকে বলে দেয়, এবং এটা একটা অব্যয়পদ, এটা একটা এমসিকিউ এ দেয়। তাহলে অনুসর্গ, বিভক্তি, এই দুটো আমরা পুরোপুরি বুঝে গেছি। নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নির্দেশক। এটা খুব সহজ, এটা খুব সহজ। নির্দেশকটা কি বলতো? নির্দেশক হচ্ছে, বলছে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে বসে, মানে তুমি ভেবে দেখো, বিভক্তির সাথে এর কোনো তফাৎ নেই, বিভক্তিও কিন্তু যুক্ত হয়ে বসছে, বিভক্তিও কিন্তু যুক্ত হয়ে বসছে, নির্দেশকও যুক্ত হয়ে বসে, কিন্তু এর আরেকটা ডিফারেন্স রয়েছে, কি বলতো? ব্যক্তি, বস্তু বা প্রাণীর বচনকে বিশেষভাবে চিহ্নিত করে বা নির্দিষ্ট করে, তাকেই বলছে নির্দেশক। কি বলতো, এটার ব্যাপারটা কি? এটা বলছে এটাই, যখন সে প্রাণীকে, ধরো আমি বললাম প্রাণী বা বস্তুর যে বচন, তুমি হয়তো বললে যে মেয়েটা, মেয়েটা চালাক, মেয়েটা চালাক, আরেকটা বললাম যে মেয়েগুলো চালাক। এবার তুমি দেখো, এবার তুমি দেখো একটা জিনিস, এখানে আমি টা শব্দ, এইটাকে ব্যবহার করেছি, টা, এটাকে ব্যবহার করেছি, এটা বিশেষভাবে চিহ্নিতকরণ করছি, টা। আর এখানে মেয়ের সাথে ব্যবহার করেছি গুলো। তাহলে টা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এক বছর। এটা আমরা বোঝাচ্ছি কি? এক বছর। আর গুলো দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এটা দিয়ে বোঝাচ্ছি আমরা বহু বচন, মানে অনেক জনকে বোঝাচ্ছে, অনেক জনকে বোঝাচ্ছে, এটা একজনকে বোঝাচ্ছে। আর কি হচ্ছে? এটা একটা বিশেষ্য পদ, তার সাথে কিন্তু যুক্ত হয়ে বসেছে। বিভক্তিও কিন্তু যুক্ত হয়ে বসে, কিন্তু সে কিন্তু এরকম বচনকে নির্দেশ করে না। আমি যদি বলি যে মেয়েকে, মেয়েকে চালাক বানান, ঠিক আছে, বা মেয়েকে চালাক, চালাক ভাবে গড়ে তুলুন, গড়ে তুলুন ইত্যাদি, ধরে নাও মেয়েকে চালাকভাবে গড়ে তুলুন। এটাখানে যে যে কেটাকে যে ব্যবহার করছি, এই কে যে বিভক্তিটা ব্যবহার করেছি, এটার কি কোনো তুমি বচন নির্দেশ করতে পারছো? পারছো না, মানে এটা এক বচন নাকি বহু বচন সেটা তুমি নির্দেশ, এই যে এখানে ব্যাপারটা, এখানে কি হচ্ছে, এক বচন আর বহু বচন, এটা কিন্তু একটা কি বলবো, নির্দেশ করা যাচ্ছে, চিহ্নিতকরণ করা যাচ্ছে, এটাকে আমরা বলছি নির্দেশক। তাহলে বোঝা গেল? তাহলে এখান থেকে যেটা পড়ে নির্দেশকের সংজ্ঞা, ঠিক আছে, এটা। আর নির্দেশকের বেশ কিছু উদাহরণ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। ধরো এটাকে আমি রেখেই দিলাম, এই ধারে আমি উদাহরণটা লিখে দিচ্ছি। উদাহরণ ধরো কি লিখবো? টা, টি, ঠিক আছে, গুলি, গুলো, গুলো, তারপরে ধরো খানা, এগুলো কিন্তু হচ্ছে আমার খানা, খানি, হ্যাঁ, গুচ্ছ, হ্যাঁ, পুঞ্জ, এগুলো সমস্ত কিছু আমার নির্দেশকের উদাহরণ। বোঝা গেল? তাহলে এই গেল আমার বেসিক পার্ট, যেগুলো কারক করতে গেলে তার সাথে বিভক্তি যুক্ত হতে পারে, তার সাথে অনুসর্গ যুক্ত পারে, তার সাথে কিন্তু নির্দেশকও যুক্ত হতে পারে। এজন্য এইগুলোকে আমি আগে পড়িয়ে দিলাম, যাতে তোমাদের এর পরের পার্টটা বোঝাতে অনেক সুবিধে হয় এবং তোমাদের বুঝতেও সুবিধে হয়। তাহলে বলো এতক্ষণ পর্যন্ত যা যা শেখালাম প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার কিনা? চলো নেক্সট যাব আমি
বিভক্তি আর অনুসর্গের পার্থক্য বাবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বিভক্তি নির্দেশকের পার্থক্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেয় তোমাকে, বলতে পারে এগুলো এসে কিউ সাধারণত দেয়, ভিএসএ কিউতে দেয় এই প্রশ্নগুলো। বিভক্তি অনুসর্গের একটা পার্থক্য বা দুটো পার্থক্য লেখো। তো কি বলছে আমি একটু পড়ে দিই। বিভক্তি হলো ধ্বনি বা বর্ণ, ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, একদম ঠিক। সেটা এ হতে পারে, কে হতে পারে, রে হতে পারে, কিংবা এর হতে পারে, এতে হতে পারে। আর অনুসর্গ কি, এটা একটা পদ। জন্য, হইতে, নিমিত্ত, এগুলো হচ্ছে আমাদের অনুসর্গ। বলছে বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, একদমই তাই। বিভক্তি যে এ একটা বিভক্তি, এর কি, এটাকে যদি আমি আলাদাভাবে বসাই, এটাকে যদি আমি একটা আলাদাভাবে বসাই, এর কি কোনো মিনিং আছে? না, কোনো মিনিং নেই। কিন্তু অনুসর্গের নিজস্ব মিনিং রয়েছে। আমি যদি বলি জন্য, কিংবা ধরো বললাম থেকে, ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা মিনিং রয়েছে, মানে রয়েছে, এগুলো শব্দের পরেই বসে কিন্তু আলাদাভাবে বসে। নেক্সট দেখো, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, একটু আগে যে কথাটা বললাম। আর অনুসর্গ কি করে, শব্দের পরে পৃথকভাবে বসে। আর বিভক্তি সবসময় কি করে, শব্দের পরে বসে। আর অনুসর্গ কখনো কখনো শব্দের আগে এবং বা কখনো কখনো শব্দের পরেও বসতে পারে। নেক্সট আমরা দেখব বিভক্তি আর নির্দেশকের পার্থক্য। কি বলছে, বিভক্তি সবসময় শব্দের পরে যুক্ত হয়ে বসে, আর নির্দেশক সাধারণত শব্দের পরে বসে কিন্তু কখনো আগেও বসতে পারে। যেমন ধরো আমি বললাম যে একখানা গাছ, একখানা গাছ, তো এখানে দেখো এর আগে বসে গেছে, আগে বসে গেছে, তাই না? তাহলে কখনো কখনো আগেও বসতে পারে। কারক নির্ণয়ে সাহায্য করে বিভক্তি, আর কারক নির্ণয়ে এ কোনো সাহায্য করে না। ব্যক্তি বা বস্তুর সংখ্যা নির্দেশ করতে পারে না, মানে এক বচন নাকি বহু বচন, এটা বিভক্তি নির্দেশ করতে পারে না। কিন্তু নির্দেশক কিন্তু এক বচন বহু বচন এটাকে স্পষ্ট করতে পারে, কারণ নির্দেশকের কাজই হচ্ছে এটা এক বচন এবং বহু বচনকে নির্দেশ করা। খুব ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন, ভালো করে লিখে নাও। নেক্সট আমরা দেখব কারকের শ্রেণীবিভাগ। কারক কয় প্রকার, এটা একটা খুব ভালো জিনিস। কারক কয় প্রকার আমরা এবার শিখবো। আমরা তো সবাই জানি কারক 6 প্রকার। চলো তাহলে লিখে ফেলি। কারক হচ্ছে আমাদের কত প্রকার? কারক হচ্ছে আমাদের 6 প্রকার। কারক হচ্ছে আমাদের কত প্রকার? কারক হচ্ছে আমাদের 6 প্রকার। চলো, 1, 2, 3, 4, 5, 6। কি 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 বলো, কি কি কারক? কারক 6 প্রকার কি কি? এক হচ্ছে কর্তৃকারক, হ্যাঁ একদম ঠিক, আমরা জানি এক হচ্ছে কর্তৃকারক, একদম ঠিক। নেক্সট আমরা জানি কর্মকারক, হ্যাঁ একদম ঠিক। তারপরে জানি আমরা কি, করণ কারক, করণ কারক। আর কি জানি, আর জানি নিমিত্ত কারক, নিমিত্ত কারক, নিমিত্ত কারক। আর কি জানি, আর হচ্ছে আমাদের অপাদান কারক, হ্যাঁ অপাদান কারক। আর কি রয়েছে, আর রয়েছে আমাদের অধিকরণ কারক, অধিকরণ কারক। এই হচ্ছে আমাদের কারকের শ্রেণীবিভাগ। এক হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, আর হচ্ছে আমাদের অধিকরণ কারক। তাহলে কোন কারকটা আমরা কিভাবে চিনব, একদম বেসিক কনসেপ্ট আমরা একটু জেনে নিই। যখন আমরা জানি যে ক্রিয়াপদকে কি বা কাকে বা কারা দিয়ে প্রশ্ন করলে, সরি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেটাকে আমরা বলি কর্তৃকারক। তাহলে এখানে আমরা কি জানি, ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তবে আমরা যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলছি কর্তৃকারক, হ্যাঁ একদম ঠিক। তারপরে কর্মকারকের ক্ষেত্রে কি জানি, আমরা যদি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমার কর্মকারক, তাই তো? তাহলে করণকারক কি, করণকারক হচ্ছে দ্বারা, দিয়া, এইগুলো দিয়ে প্রশ্ন করলে, মানে কারো হইতে মানে সাহায্য, সহায়ক, হ্যাঁ এই সব হেতু, কারণ, এগুলো বোঝালে কিন্তু আমরা তখন জানি সেটা করণ কারক। আচ্ছা নিমিত্ত কারক কি, নিমিত্ত কারক হচ্ছে জন্য, আচ্ছা জন্য, তারপরে ধরো নিমিত্ত, ঠিক আছে, এইগুলো বোঝালে আমরা জানি নিমিত্ত কারক। নেক্সট আমাদের অপাদান কারক রয়েছে। অপাদান কারক কি, অপাদান কারক হচ্ছে থেকে, হইতে, থেকে, হইতে, চেয়ে, এইগুলো বোঝালে আমরা জানি অপাদান কারক। অধিকরণটা কি, অধিকরণ হচ্ছে আমরা যদি কোথায়, কখন, কবে, এগুলো বোঝাই, মানে এক কথায় আমরা যদি বোঝাই যে স্থান, কাল, সময়, সময়, এইগুলো বোঝালে আমরা জানি অধিকরণ কারক। তাহলে শর্ট করে এটাকে কিন্তু আমরা
বুঝে নিলাম, শর্টে জিনিসটা বুঝে নিলাম। তাহলে চলো একটা সহজ উদাহরণ দিয়ে আমরা পুরোটা একবারে শিখে নিই, একটা উদাহরণ দিয়ে আমরা পুরোটা একবার বুঝে নিই। তাহলে আমি একটা উদাহরণ দিলাম, ধরো রেবা আজ মায়ের জন্য, রেবা আজ মায়ের জন্য আকশি দিয়ে বাগান থেকে ফুল পেড়েছে। তাহলে আমি একটা উদাহরণ দিলাম, রেবা আজ মায়ের জন্য আকশি দিয়ে বাগান থেকে ফুল পেড়েছে। বাবু এই বাক্যের ক্রিয়াপদ কি রয়েছে? এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে আমার পেড়েছে। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে আমার কি? পেরেছে। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে আমার পেরেছে। একদম ঠিক, বুঝে গেছি এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে পেরেছে। তাহলে এবার আমি প্রশ্ন করব যে কর্তৃকারক কোনটা? কে? কে পেরেছে? রেবা পেরেছে। তাহলে রেবা হচ্ছে আমাদের কি কারক? রেবা হচ্ছে আমাদের কর্তৃকারক। এ হচ্ছে আমাদের কর্তৃকারক। একদম ঠিক, কে পেরেছে পেয়ে গেছি। নেক্সট রয়েছে কর্ম। কি পেরেছে? বাবা কি পেরেছে? ফুল পেরেছে। এই তো আমার এখানে রয়েছে ফুল পেরেছে, তাহলে ফুল হয়ে যাচ্ছে আমাদের কি? কর্ম। একদম পেয়ে গেছি। নেক্সট রয়েছে করণ কারক, দ্বারা দিয়া। তাহলে আমি দেখো কে পেরেছে? রেবা পেরেছে। কি পেরেছে? ফুল পেরেছে। এবারে প্রশ্ন করব কি দিয়ে পেরেছে? একদম উত্তর রয়েছে আকশি দিয়ে পেরেছে। আকশি দিয়ে, এটা হয়ে যাচ্ছে আমাদের করণ। এটা হচ্ছে আমাদের করণ। তারপরে দেখো নিমিত্ত, জন্য বা নিমিত্ত, মানে কারোর উদ্দেশ্যে কারোর জন্য তো ওটা একটা করেছে, তো কার জন্য? মায়ের জন্য। এটাও আমাদের রয়েছে, এটাও রয়েছে, এটা হয়ে যাচ্ছে আমাদের নিমিত্ত। এটা হয়ে যাচ্ছে আমাদের নিমিত্ত। পরবর্তী দেখো বলেছে অপাদান। কোথা থেকে বা কি হইতে, কোথা থেকে এই ফুলটা পেরেছে? বাগান থেকে পেরেছে। এই ফুলটা কোথা থেকে পেরেছে? এই ফুলটা পেরেছে বাগান থেকে। বাগান থেকে, তাহলে বাগান হচ্ছে কি আমার? অপাদান। এটা হচ্ছে আমাদের অপাদান। কখন পেরেছে? অধিকরণে আমরা স্থান কাল সময় বুঝাই। এই যে কখন, কখন পেরেছে? আজকে পেরেছে। কখন পেরেছে? আজকেই পেরেছে। তাহলে আজ হয়ে যাচ্ছে আমাদের কি? অধিকরণ। আজ হয়ে যাচ্ছে আমাদের অধিকরণ। তাহলে আমরা বুঝতে পেরেছি একটা ক্রিয়াপদ দিয়ে আমরা কিন্তু 6টা কারক নির্ণয় করে ফেললাম, কিন্তু তোমাদের এটা প্রশ্নে আসবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এটা তোমাদেরকে লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর করে এটা বুঝে গেছি যে এই আমাদের ফাংশন, এই হচ্ছে কারক, যেটা 6 প্রকার। এইভাবে আমাদেরকে কারক নির্ণয় করতে হয়। ক্রিয়াপদকে খুঁজে বার করতে হবে, ক্রিয়াপদকে সেটা দিয়ে প্রশ্ন করতে হবে, যে প্রশ্নের উত্তরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেই কারক। একদম বুঝে গেছি। নেক্সট আমরা দেখবো তাহলে আমাদের প্রথম যে ভাগটা রয়েছে কর্তৃকারক। এই কর্তৃকারককে আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, আমরা তো একটু আগে তো শিখে এলাম যে কর্তৃকারক আমরা কিভাবে চিনবো, যে হ্যাঁ এই তো কি বা কাকে দিয়ে, এই সরি কে বা কারা দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে আমরা হচ্ছে আমরা কর্তৃকারক চিনে যাব না। এটা আমরা ছোটবেলায় শিখেছি, এটা আমাদের আগের কনসেপ্ট, কিন্তু সবসময় যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলেই যে আমার কর্তৃ চলে আসবে এমনটা কিন্তু নয়। এটা তাহলে আমরা কিভাবে চিনবো? একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি কি বললাম, একটা উদাহরণে দিলাম যে ধরো বললাম বৃষ্টি পড়ছে। ধরো বললাম বৃষ্টি পড়ছে। তুমি বলো, এখানে পড়ছে হচ্ছে ক্রিয়াপদ, একদম ঠিক। তাহলে আমি প্রশ্ন করব কে পড়ছে? বৃষ্টি পড়ছে। এখানে এটা কি প্রশ্ন করব আমরা? না, আমরা তখন কি প্রশ্ন করব? কি পড়ছে? কি পড়ছে? হ্যাঁ কি পড়ছে? বৃষ্টি পড়ছে। একদম ঠিক। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কর্মকারক। এটা হয়ে যাচ্ছে আমাদের কর্মকারক। একদম ভুল, একদম ভুল। এটা কখনোই কর্মকারক নয়। আপনি কি করে বুঝলেন? আপনি তো এক্ষুনি বললেন যে ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলি কর্মকারক। তাহলে কি পড়ছে? বৃষ্টি পড়ছে, তো কর্মকারক। আরেকটা উদাহরণ দিই। ধরো বললাম যে, আরেকটা উদাহরণ দিলাম, ধরো বললাম কি কলমটা কলমটা পড়ে গেল। কলমটা পড়ে গেল। তাহলে কে পড়ে গেল? কি পড়ে গেল? কলম পড়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কর্মকারক। না, একদম ভুল। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ ধরে?
আমরা যেটুকু শিখেছি ওটা আমাদের নর্মাল কনসেপ্ট ছিল, কিন্তু এখন আমরা এটাকে অন্যভাবে ভাববো। কিভাবে ভাববো? আমরা দেখবো, থাক এটা তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে, এটা আমার কর্মকারক নয়, এটাও আমার কর্মকারক নয়, দুটোই হবে আমাদের কর্তৃকারক। এটাও হচ্ছে আমাদের কর্তৃকারক, এটাও হয়ে যাচ্ছে আমাদের কর্তৃকারক। কেন হচ্ছে? এবার প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে। দেখো বাবু, এখানে যে পড়ছে ক্রিয়াপদটা রয়েছে, এই পড়ছে, এই ক্রিয়াপদের কাজটা যে সম্পন্ন করবে, এই ক্রিয়াপদের কাজটা যে করবে সেই হবে কর্তৃকারক। তাহলে ক্রিয়াপদের কাজ যে করবে সেই হবে এখানে কর্তৃকারক। তাহলে ক্রিয়াপদের কাজটা মানে বৃষ্টি যে পড়ছে, তাহলে পড়ার কাজটা কে করছে? বৃষ্টি নিজে নিজে করছে। বৃষ্টি আকাশ থেকে নিজে নিজে কিন্তু পড়ছে, তাকে কিন্তু কেউ কারোর দ্বারা বা কেউ কাজটা কিন্তু করাচ্ছে না। তাহলে বৃষ্টি কিন্তু নিজে নিজে পড়ছে, এই পড়ার কাজটা বৃষ্টি নিজে নিজে করছে, এই জন্য এটা হচ্ছে আমার কর্তৃকারক। এখানে বলছে কলমটা পড়ে গেল, তাহলে আমার এই যে কলম এটা যদি পড়ে যায় তাহলে কি হবে? এটাও কলমটা নিজে নিজে পড়ে গেল, আমার মানে অসাবধানবশত হয়তো পড়ে গেল ধরো, তাহলে কলমটা যে পড়ে গেল সেটা কলমটা নিজে নিজে পড়ে গেল, তাহলে ওই ক্রিয়ার কাজটা কিন্তু কলম নিজে নিজে সম্পন্ন করছে, সেজন্য হয়ে যাচ্ছে এটা আমাদের কর্তৃকারক। তাহলে কর্তৃকারক আমরা কে বা কারা এটা তো আমরা বুঝবোই, পাশাপাশি আমাদের আরো একটা পয়েন্ট অ্যাড হবে, ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে ক্রিয়াপদের কাজ, ক্রিয়াপদের কাজ যে সম্পন্ন করবে, যে সম্পন্ন করবে, এটাই হয়ে যাচ্ছে আমাদের কর্তৃ, এটাই হয়ে যাচ্ছে আমাদের কর্তৃকারক। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এই কর্তৃকারক চেনার নিয়ম। আরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, একটা ভালো উদাহরণ, তোমাদের বইয়ের একটা উদাহরণ, সেটা হচ্ছে ঘাস জন্মালো রাস্তায়। তুমি বলো, অসুখী একজন কবিতার এইটা লাইন, ঘাস জন্মালো রাস্তায়, ঘাসের তলায় দিয়ে দিল দাগ। তুমি বলবে যে বাবু এটা কি জন্মালো রাস্তায়? ঘাস জন্মালো রাস্তায়। বাবা এটা কর্মকারক না, একেবারেই নয়। তুমি ভেবে দেখো, ঘাস কি কেউ চারা লাগায়? না, কেউ লাগায় না, ঘাস অটোমেটিক জন্মায়, ঘাস অটোমেটিক জন্মায়। তো ওই ঘাস যে জন্মাচ্ছে, ওই ঘাস যে জন্মানোর কাজটা কিন্তু ঘাস নিজে নিজে করছে, ওটা কিন্তু কেউ তাকে করে দিচ্ছে না। ঘাস নিজে নিজে জন্মাচ্ছে, ওই কাজটা ঘাস নিজে নিজে করছে। তাহলে ওই জন্মানোর কাজটা যখন ঘাস নিজে নিজে করছে, সেটা কি আমরা বলবো কর্তৃকারক, কারণ সে নিজের কাজ কিন্তু নিজেই সম্পন্ন করছে, সেটা হয়ে যাচ্ছে আমার কর্তৃকারক। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা যে একটা ভুল করি না, যে প্রথমেই আমরা দেখি যে কার তলায় দাগ রয়েছে, পরীক্ষার হলে যাই প্রশ্নপত্র দেখি, দেখি আমরা কার তলায় দাগ রয়েছে সেভাবে প্রশ্নটা করব, যে উত্তরটা বেরোবে আমরা টপাস করে লিখে দেবো। না, এই ভুলটা করো না। তুমি আগে বোঝো যে ওটা কি রয়েছে, কোন কারক হতে পারে, সেটা আগে বোঝো, তারপরে তুমি করো। এই জন্য তাহলে তোমাদের দেখবে, কারণ টেনের কনসেপ্টে এরকমই হয়তো একটু ঘুরিয়ে দিতে পারে, তো সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। বোঝা গেল? তাই পরীক্ষার হলে গিয়ে প্রথমেই দেখবে না ক্রিয়াপদ কে আর কার তলায় দাগ রয়েছে, প্রথমে বারবার লাইনটা পড়তে হবে। ক্লিয়ার? চলো, এই হচ্ছে আমার কর্তৃকারক। কর্তৃকারকের কিছু প্রকারভেদ রয়েছে। কি কি রয়েছে? বলছে উক্ত কর্তা, অনুক্ত কর্তা, প্রযোজক কর্তা ভাগ রয়েছে, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, সমধাতুজ কর্তা, নিরপেক্ষ কর্তা, আর রয়েছে আমাদের বাক্যাংশ কর্তা, উপবাক্য, সাধন কর্তা আর উহ্য কর্তা। এগুলো আমাদের ভাগ রয়েছে। তাহলে প্রত্যেকটা ভাগই কি আমাদেরকে পড়তে হবে? হ্যাঁ, পড়তে হবে। প্রত্যেকটা ভাগ আমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে, আমি বলে দেবো কি কি প্রশ্ন আসে। প্রথম দেখো প্রকারভেদ, আমি একদম সুন্দর করে বোঝাবো বলে আমি একটা ছকে পুরো একদম টেবিলে লিখে এনেছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো প্রথম যেটা রয়েছে দেখো আমাদের উক্ত কর্তা। কি বলছে? কর্তা নিজেই তার কাজ করে, বাক্যে ক্রিয়াপদ কর্তা অনুযায়ী হয়। দুটো বৈশিষ্ট্য আমি এখানে লিখেছি যে কিভাবে তুমি চিনবে। যেমন আমি বই পড়ি, রেবা ফুল তুলে, ঠিক আছে, রাম স্কুলে যায়, এগুলো কিন্তু সমস্তটা দেখো ক্রিয়াপদের কাজ কিন্তু কর্তা মানে ক্রিয়াপদ কিন্তু কর্তা অনুযায়ী বসছে। ধর আমি বললাম রাম স্কুলে যায়, তাহলে রাম যে এখানে যে কর্তা, তার কিন্তু রামের সাথে যায় এই ক্রিয়াপদটা কিন্তু সম্পর্ক স্থাপন হয়েই বসছে। এটা একটা বৈশিষ্ট্য। আর কর্তা কিন্তু নিজেই কাজ করছে, রামকে কিন্তু কেউ স্কুলে দিতে যাচ্ছে না, কারণ রাম নিজে নিজেই স্কুলে যাচ্ছে। তাহলে স্কুলে যাওয়ার কাজ কিন্তু রাম নিজে নিজেই সম্পন্ন করছে। যেমন আমি বই পড়ি, আমার হয়ে কেউ বই পড়ে দিচ্ছে না, বই পড়ার কাজটা কিন্তু আমি নিজে নিজেই সম্পন্ন করছি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের উক্ত কর্তা।
নেক্সট দেখো, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুক্ত কর্তা। কি বলেছে দেখো, অনুক্ত কর্তা কি? কর্তা প্রধানভাবে প্রকাশ পায় না, মানে কর্তা আছে কিন্তু সেটা ঘুরিয়ে প্রকাশ পায়। সাধারণত কি হয়, এই একটা বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে কর্ম বা ভাববাচ্যে যে কর্তাটা হয়। আমরা ইতিমধ্যেই কিন্তু বাচ্চর ক্লাস করিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে দেখো, আমার বই পড়া হয়, আমার দ্বারা বই পড়া হয়, রেবা স্কুলে যায়, ধরো এটা বললাম না, বললাম রেবার দ্বারা স্কুলে যাওয়া হয়। বোঝা গেল? তাহলে কর্তা কিন্তু কি করছে, প্রকাশ পাচ্ছে না, সে কিন্তু কর্ম বা ভাববাচ্য রূপ নিয়ে বসছে। সেটাকে আমরা বলবো অনুক্ত কর্তা। যেমন দেখো, আমার বই পড়া হয়, এখানে আমার হচ্ছে এটা ভাববাচ্য। যদি কর্মবাচ্য হতো তাহলে এখানে দ্বারা দিয়া থাকতো। বোঝা গেল? নেক্সট দেখো, বলেছে কি, নেক্সট রয়েছে আমাদের প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা এটা কি? বলছে কর্তা নিজে কাজ না করে, মানে সে নিজে কাজটা করে না, কিন্তু সে অন্যকে দিয়ে কাজটা করায়। যেমন শিক্ষক মহাশয় ছাত্রদের গান শেখাচ্ছেন, মানে গান শেখানোর কাজটা কিন্তু শিক্ষক মহাশয় নিজে নিজে করছেন না, তিনি ছাত্রদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। মানে শিক্ষক মহাশয় আমাদের এখানে প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কি বলছে, যে অন্যের প্রেরণায় কাজ করে। মানে এখানে আমি একই উদাহরণ লিখেছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি। শিক্ষক মহাশয় নিজে কাজ করছে না, ছাত্রদেরকে দিয়ে করাচ্ছে, তাহলে ছাত্ররা কি করছে, শিক্ষক মহাশয় প্রেরণায় কাজ করছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের প্রযোজ্য কর্তা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। আর এটা কি, এটা হয়ে যাবে আমাদের প্রযোজ্য কর্তা। আমি ধরো বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মা কিন্তু নিজে চাঁদ দেখছে না, তাহলে ওটা হয়ে যাচ্ছে আমাদের প্রযোজক কর্তা। মা হচ্ছে আমাদের এখানে প্রযোজক কর্তা। শিশু মায়ের প্রেরণায় কিন্তু কাজটা করছে, শিশু মায়ের প্রেরণায় কাজটা করছে, তো শিশু হয়ে যাচ্ছে এখানে আমাদের প্রযোজ্য কর্তা। ক্লিয়ার? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। আমি বলে দেবো শেষে, বলে দেবো এখান থেকে কি কি প্রশ্ন আসে, কোনগুলো দেওয়া হয়, সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে? এই গেল আমার ব্যাপার। এরপরে বলছে ব্যতিহার কর্তা। দুটো কর্তা একসঙ্গে বসবে, একই সাথে দুটো কর্তা বসবে, কিন্তু এদের মধ্যে সম্পর্ক কি হবে, বিরোধ বা প্রতিযোগিতা। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, এই যে দেখো রাজায় দুটো কর্তা, কিন্তু দুটো কর্তা কিন্তু রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তো এটা কি বিরোধ বোঝাচ্ছে বা প্রতিযোগিতা বোঝাচ্ছে। এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। নেক্সট কি বলছে, সহযোগী কর্তা। একাধিক কর্তা থাকতে পারে, মানে দুটো থাকতে পারে, দুয়ের বেশি, তিন চারটে কর্তাও থাকতে পারে, মিলেমিশে কাজ করছে, এটাকে আমরা বলছি সহযোগী কর্তা। যেমন আমি এখানে উদাহরণ লিখেছি, মা মেয়ে রান্না করছে, দেখো দুটো কর্তা, কিন্তু আমি যদি এখানে বলতাম অভি রাম শ্যাম সবাই মিলে রান্না করছে, তাহলে এখানে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা একটা করে কর্তা। এগুলো কিন্তু সহযোগী কর্তা। রবি, ধরো রেবা রবি শ্যাম যতগুলো নাম বললাম, এগুলো কিন্তু সমস্তটাই সহযোগী কর্তা, কারণ এরা সবাই মিলেমিশে কাজটা করছে। এগুলো কিন্তু প্রত্যেকেই সহযোগী কর্তা। নেক্সট দেখো, পরে কি রয়েছে একবার দেখে নিই। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা কি? বলছে কর্তা এবং ক্রিয়া, ক্রিয়াপদের যে ক্রিয়াটা একই ধাতু থেকে আসবে, মানে জাত মানে হচ্ছে উৎপন্ন, উৎপন্ন বা নিষ্পন্ন বলতে পারো, তাহলে একই ধাতু থেকে হবে। যেমন এখানে বলেছি লেখক লেখেন, লেখক এখানে এটা কোন ধাতু থেকে এসেছে, এটা হচ্ছে আমাদের লেখ ধাতু থেকে এসেছে, এটা হচ্ছে আমাদের লেখ ধাতু থেকে এসেছে, এটা হচ্ছে আমাদের লেখ ধাতু থেকে এসেছে। তাহলে লেখ ধাতু থেকে এটা আমাদের ক্রিয়াপদ, লেখেন হচ্ছে ক্রিয়াপদ, তাহলে লেখ ধাতু থেকে লেখেন এই ক্রিয়াপদটাও এসেছে, এবং লেখক, এই লেখকের লেখ্য কিন্তু এই একই ধাতু থেকে এসেছে। যেমন গায়ক গায়, ঠিক আছে, লেখক লেখেন, এইগুলো সমস্তটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সমধাতুজ কর্তা। পরবর্তীতে চলো কি প্রশ্ন রয়েছে দেখিনি। প্রশ্ন বলতে কি, নিরপেক্ষ কর্তা, খুব ইম্পর্টেন্ট। এখানে কি হয়, দুটো ক্রিয়া থাকে, একটা সমাপিকা ক্রিয়া থাকে এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকে। আর কি হয়, এই অসমাপিকা ক্রিয়ার কর্তাই নিরপেক্ষ কর্তা। সাধারণত শর্তযুক্ত বাক্য এক্ষেত্রে দেখা যায়। উদাহরণ দেখো, সূর্য উঠলে অন্ধকার কাটে। ভালো করে বোঝো, সূর্য উঠলে অন্ধকার কাটে। তুমি দেখো এই যে উঠলে, এটা একটা ক্রিয়া, এটা আমার অসমাপিকা ক্রিয়া, কাটে এটা হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। এই যে অসমাপিকার ক্রিয়ার যে কর্তাটা ব্যবহার করা হয়েছে সূর্য, এই হচ্ছে নিরপেক্ষ কর্তা, এই হচ্ছে নিরপেক্ষ কর্তা। দেখো সূর্য উঠলে অন্ধকার কাটে, এটা কিন্তু একটা শর্তযুক্ত বাক্য। যেমন আমি যদি তোমাকে বলি যে তুমি আসলে আমি যাব, এটা একটা শর্তযুক্ত বাক্য। তুমি আসলে, আসলে একটা ক্রিয়াপদ, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমি যাব, যাবটা হচ্ছে কি আমাদের সমাপিকা ক্রিয়া।
যাব হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। তাহলে ওই যে আসলে, আসলের ক্রিয়াপদ কি? তুমি। আসলে হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া, এর কর্তা কি? তুমি। তাহলে তুমি হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা, বোঝা গেল? চলো নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, বাক্যাংশ কর্তা। বহু পদ মিলে কর্তা হবে এবং অসমাপিকা ক্রিয়া থাকে। যেমন কলকাতা নাইট রাইডার্সের খেলা, এই যে এটা আমাদের অসমাপিকা ক্রিয়া। এবার ভালো লাগেনি, এটা একটা, গোটাটা একটা বাক্য, আমি যদি বলি গোটাটা এই খেলাটা কাদের, আমাকে কিন্তু পুরো বাক্যটা বলতে হবে, পুরো কলকাতা নাইট রাইডার্সের খেলা পুরোটা আমাকে বলতে হচ্ছে, তবে আমি বলছি এবার ভালো লাগেনি। সেজন্য এটা বাক্যাংশ কথা, এখানে কি বহু পদ মিলে একাধিক, এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, এতগুলো পদ মিলে কিন্তু এটা হয়েছে। আর এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়াও থাকবে, বোঝা গেল? নেক্সট দেখো, উপবাক্যীয় কর্তা, এটা কি? এখানে একটা খণ্ড বাক্য থাকবে, এটা একটা পয়েন্ট। আর হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন বলছে সূর্য পূর্ব দিকে ওঠে, দেখো এটা একটা খণ্ড বাক্য, সবাই জানে এটা একটা খণ্ড বাক্য। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা বাক্য, সবাই জানে এটা একটা বাক্য। এই যে ওঠে, এটা কিন্তু আমার সমাপিকা ক্রিয়া। আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, একদমই তাই, ওটা তো আমার কোনোভাবেই অসমাপিকা ক্রিয়া হচ্ছে না, ওটা আমার সমাপিকা ক্রিয়া, বাক্য শেষ হয়ে গেছে, আমার মনের ভাব প্রকাশ পেয়ে গেছে। তো ওটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া রয়েছে, আর খণ্ড বাক্য রয়েছে, মানে দুটো বাক্য রয়েছে, দুটো বাক্য রয়েছে, বোঝা গেল? এটা হচ্ছে কি উপবাক্যীয়। উপ মানে কি, সবসময় একটা, মানে কি বলবো, লেজুর থাকে যেটাকে বলে, ওই জন্য দুটো খণ্ডবাক্যে ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের উপবাক্য। নেক্সট বলছে সাধন কর্তা। এখানে সাধন কথার অর্থ হচ্ছে উপকরণ, সাধন কথার অর্থ কি, উপকরণ। উপকরণ কি করবে, কর্তার কাজ করবে। যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, এই যে ঢেঁকি, এটা একটা উপকরণ, এ কিন্তু এখানে কর্তার কাজ করছে। এ কি করছে, এখানে কর্তার কাজ করছে, এজন্য একে আমরা বলছি সাধন কর্তা। লাস্ট যে অপশনটা রয়েছে সেটা কি বলছে, এটা নেব না, এটা নি, চলো। লাস্ট বলছে উহ্যকর্তা। উহ্যকর্তা কি, অবশ্যই উহ্য থাকবে, কর্তার উল্লেখ থাকবে না। যেমন অঙ্ক করছি, এই যে করছি, এই ক্রিয়াপদ দ্বারা এখানে আমরা নির্ণয় করতে পারছি তো যে এখানে কর্তা কে রয়েছে, তুমি নিশ্চয়ই থাকবে না, কারণ তুমি কখনোই ওই করছি ক্রিয়াপদটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি কি বলবো যে তুমি অঙ্ক করছি, না, তুমি অঙ্ক করছো, তাহলে ক্রিয়াপদ এখানে চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে ক্রিয়াপদ কি রয়েছে, করছি, তাহলে করছির কাজটা কি ক্রিয়াপদ হবে, এখানে হবে আমি, কিন্তু আমিটা নেই, এখানে উহ্য রয়েছে, এটা হয়ে যাচ্ছে আমাদের কি, উহ্যকর্তা। বোঝা গেল? এটুকু বোঝা গেল। পুরো কর্তৃ বা কর্তৃকারকের যে সমস্ত যে ভাগটা আমি একটা ছকে এনেছি, উদাহরণ দিয়েছি, পাশাপাশি কিভাবে চিনবে সেটা বলেছি। কেমন লাগছে বলো ক্লাস? এরপর আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলে দেবো, যে এখান থেকে কি কি পড়ে। বাবা খুব ভালো করে পড়বে, অনুক্ত কর্তা কাকে বলে, খুব আসে এই প্রশ্নটা, ঠিক আছে? আরেকটা দিতে পারে যে কর্ম ও ভাববাচ্যের কর্তাকে কি বলা হয়, এটা একটা এমসিকিউ প্রশ্নে দেয়, কর্ম বা ভাববাচ্যের কর্তাকে কি বলা হয়, অনুক্ত কর্তা, খুব প্রশ্নটা দেয়। নেক্সট, এই দুটো প্রশ্ন একেবারেই ছাড়লে চলবে না। এই দুটো প্রশ্ন, প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা কাকে বলে এবং উদাহরণ, এদের উদাহরণগুলো তোমাকে কিন্তু দেখতে হবে, যেগুলো ওই পাশে দাগ দিচ্ছি সেগুলোর উদাহরণগুলো তোমরা কিন্তু পড়ে নেবে। নেক্সট দেখো, এখানে আরেকটা প্রশ্ন দেয় সমধাতুজ কর্তা, খুব ইম্পর্টেন্ট, সমধাতুজ কর্তা কাকে বলে, এর একটা উদাহরণ দিতে চাইতে পারে, ঠিক আছে, উদাহরণটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ব্যতিহার কর্তা কাকে বলে এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ব্যতিহার কর্তার উদাহরণটা ইম্পর্টেন্ট, উদাহরণটা ইম্পর্টেন্ট, এগুলো দেয় প্রশ্নে। নেক্সট আমাদের নিরপেক্ষ কর্তা, বাবা একবারে ছাড়বে না, একবারে নয়, নিরপেক্ষ কর্তা কাকে বলে একবারে ছাড়বে না, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, এখানে বাক্যাংশ আর এখানে সাধন কর্তাটা পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ। মোটামুটি এই যেগুলো স্টার মার্ক দিয়েছি, এইগুলো যারা কিচ্ছু পারো না, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে, এগুলো থেকেই প্রশ্ন কিন্তু তুমি দেখো, টেস্ট পেপারটা উল্টিয়ে, তোমার কাছে যেই টেস্ট পেপারই থাকুক, সেটা এবিটিএ হতে পারে, সেটা ডব্লিউবিটিএ হতে পারে, ডব্লিউবিএইচএ হতে পারে, পুরোনো সালের কোনো টেস্ট পেপার, প্রশ্ন বিচিত্রা, পর্ষদ, যাই থাকুক, তুমি একবার মিলিয়ে দেখো আমি যেগুলো বলছি সেগুলো তুমি টেস্ট পেপারে পাচ্ছ কিনা। একদম সরাসরি এই প্রশ্নগুলো দেয় কাকে বলে, ঠিক আছে, হয়তো বলতে পারে সমধাতুজ কর্তার উদাহরণ, এগুলো কিন্তু দেয়। তাহলে এই গেল আমরা পুরো কর্তৃকারক, বোঝা গেল? পুরো কর্তৃকারক কিন্তু আমরা বুঝে ফেললাম। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে কর্মকারক। কর্মকারককে আমরা এবার চিনবো কিভাবে, ওই তো আমরা কর্মকারক চিনি তো, কিভাবে চিনি, ওই তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করব ক্রিয়াপদকে, তাহলে যে উত্তরটা পাবো সেটাই হয়ে যাচ্ছে আমাদের কর্মকারক। তাহলে তুমি আমাকে বলো, যদি আমি তোমাকে একটা প্রশ্ন দিই, যে ধরো বললাম একটা উদাহরণ দিই, কেমন শিখেছো দেখি, উদাহরণটা কি দেবো,
ধরো বললাম যে ট্রেনটা ট্রেনটা স্টেশন ছাড়লো, ট্রেনটা স্টেশন ছাড়লো, ট্রেনটা স্টেশন ছাড়লো। এখানে ক্রিয়াপদ কে রয়েছে? একদম এখানে ক্রিয়াপদ রয়েছে আমার ছাড়লো। হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে আমি প্রশ্ন করব না কি ছাড়লো? ট্রেনটা ছাড়লো। হ্যাঁ ট্রেনটা ছাড়লো, একদম ঠিক আছে। কর্মকারক, হ্যাঁ কর্মকারক, একদম ভুল, একদম ভুল। কি ছাড়লো? না, আমি তোমাকে কর্তৃকারক শেখানোর সময় শিখিয়েছি যে ক্রিয়াপদের কাজটা কে সম্পন্ন করছে সেটা তোমাকে সবার আগে দেখতে হবে। এখানে কি বা যখনই তুমি দেখবে সেটা কর্মকারক হচ্ছে কিংবা কর্তৃকারক হচ্ছে, পরের অপশনে তুমি চেক করবে ওই কাজটা কে সম্পন্ন করছে, ওই কাজটা কে সম্পন্ন করছে, ওই ক্রিয়াপদের কাজ কে সম্পন্ন করছে। যদি কর্তা নিজে নিজে করে তাহলে হবে কর্তৃকারক। এক্ষেত্রেও কিন্তু সেম, এই ট্রেনটা ছাড়ার কাজ কিন্তু ট্রেন কিন্তু নিজে নিজেই ছাড়ছে। ট্রেনের কাজ কিন্তু, ট্রেনটা কিন্তু নিজে নিজে স্টেশন যে ছেড়ে গেল সে কিন্তু ছেড়ে চলে গেল, এটা হয়ে যাচ্ছে আমাদের কি কর্তৃকারক, এটা কিন্তু আমাদের কর্মকারক নয়। বোঝা গেল? যেমন বৃষ্টি পড়ছে, আগের উদাহরণটা দিলাম, ঠিক আছে? বৃষ্টি পড়ছে, কি পড়ছে? বৃষ্টি পড়ছে। ঘাস জন্মালো রাস্তায়, কি জন্মালো? ঘাস জন্মালো। এগুলো সমস্তই কর্মকারকের মতো, কিন্তু এগুলো কর্মকারক নয়। তাই জন্য তুমি যখনই উত্তর পেয়ে যাচ্ছ কর্মকারক কিংবা কর্তৃকারক, পরের স্টেপ তোমার কি দাঁড়াচ্ছে যে ওই কর্তার কাজটা, ওই ক্রিয়ার কাজটা কে সম্পন্ন করছে, যে সম্পন্ন হবে, যদি সেটা কর্তৃ হয় তাহলে কর্তৃ তুমি পেয়েই যাবে। বোঝা গেল? তাহলে বোঝা গেল এই জিনিসটা কি, উদাহরণটা দিয়ে বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে যেন না সেই ভুলটা হয়। এক্ষেত্রে তুমি দেখে নাও তাহলে কি হচ্ছে, কর্মকারক আমরা চলে আসছি। কর্মকারকে আমরা চেনার উপায় পেয়ে গেলাম। এর নেক্সট আমরা যেটা যাব, নেক্সট আমাদের রয়েছে কি প্রকারভেদ, মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, বাক্যাংশ কর্ম, উপবাক্য কর্ম, অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম, আর রয়েছে কি অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ মানে যেখানে কর্ম পরিবর্তিত হয় না বা অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে অক্ষুণ্ণ। উহ্য কর্ম আর হচ্ছে কর্মে বিপসা। এইগুলো হচ্ছে আমার ভাগ, কর্মকারকের ভাগ। এরপরে আমরা একটা টেবিল দেখবো আর পুরো কর্মকারক বুঝে যাব। কি রয়েছে দেখো, চলো দেখে নিই। আমরা প্রথমে শিখে নিই, তারপরে আমি তোমাকে স্টার মার্ক দিয়ে দেবো কোনগুলো কোনগুলো পড়তে হবে। মুখ্য আর গৌণ কর্ম, প্রথম রয়েছে মুখ্য ও গৌণ কর্ম। কি বলছে? দুটি কর্ম, হ্যাঁ একদম ঠিক, দুটি কর্ম থাকবে। একটা কি হবে? প্রাণীবাচক হবে, আরেকটা কি হবে? অপ্রাণীবাচক হবে। চলো দেখে নিই উদাহরণে, তাহলে নিশ্চয়ই থাকবে। বাবা আমাকে কলম কিনে দিয়েছেন, বাবা আমাকে কলম কিনে দিয়েছেন। তাহলে প্রথমে আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে কিনে দিয়েছেন, কে কিনে দিয়েছেন? বাবা। বাবা হচ্ছে আমার এখানে কর্তৃকারক। কি কিনে দিয়েছেন? কলম। তাহলে কি দিয়ে প্রশ্ন করেছি? তাহলে কি দিয়ে যে প্রশ্নটা করেছি সেটা আমি পেয়ে যাচ্ছি কলম। আর কাকে দিয়ে প্রশ্ন করছি সেটা আমি কি পাচ্ছি? আমাকে। তাহলে এখানে কি অথবা কাকে, দুটো প্রশ্নেরই উত্তর কিন্তু এখানে রয়েছে। কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি কলম, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি আমাকে। এরপরে দেখো বলছে একটি প্রাণীবাচক। আচ্ছা আমাকে, আমি যে ব্যক্তি, এটা তো অবশ্যই জীব, আমি তো অবশ্যই জীব, আমি তো জড় নই। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কি প্রাণীবাচক। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রাণীবাচক। আর এখানে বলছে কলম, এটা কিন্তু আমাদের জড় বস্তু, এটা কিন্তু আমাদের জড় বস্তু। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে আমাদের অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক। ঠিক আছে, অপ্রাণীবাচক। তাহলে অপ্রাণীবাচক যেই কর্মটা হবে এটা হয়ে যাচ্ছে আমাদের গৌণ কর্ম, এই সরি মুখ্য কর্ম, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম। আর প্রাণীবাচক কর্মটা হচ্ছে কিন্তু আমাদের গৌণ কর্ম, এটা হচ্ছে আমাদের গৌণ কর্ম। তাহলে একটি হবে, দুটি কর্ম থাকে, তার মধ্যে একটি প্রাণীবাচক আরেকটি অপ্রাণীবাচক। কিন্তু এখানে প্রথমে রয়েছে মুখ্য কর্ম, তুমি হয়তো ভাববে যে মুখ্য কর্মটা প্রাণীবাচক, না, মুখ্য কর্ম সবসময় হবে অপ্রাণীবাচক। যদি আমি তোমাকে বললাম যে আমি তোমাদেরকে গ্রামার শেখাচ্ছি বা ব্যাকরণ শেখাচ্ছি, আমি তোমাদেরকে ব্যাকরণ শেখাচ্ছি, আমি কাকে শেখাচ্ছি? তোমাদেরকে। তাহলে ওই তোমাদেরকে, তোমরা হচ্ছে কি এখানে প্রাণীবাচক, মানে ওটা হচ্ছে আমাদের গৌণ কর্ম। কি শেখাচ্ছি? ব্যাকরণ শেখাচ্ছি। ব্যাকরণটা হয়ে যাচ্ছে আমাদের মুখ্য কর্ম। বোঝা গেল? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে একটু বুঝে নাও, কোনটা মুখ্য কর্ম আর কোনটা গৌণ কর্ম, কোনটা প্রাণীবাচক কোনটা অপ্রাণীবাচক। ক্লিয়ার?
চলো নেক্সট দেখো, বলছে উদ্দেশ্য ও বিধেয় কর্ম। কি বলছে, সাধারণত একটি কর্ম যেটা থাকবে সেটা হচ্ছে বিভক্তিযুক্ত, সেটাকে কি বলছে, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য কর্ম। আর পরিপূরক যে কর্মটা সেটা হচ্ছে বিভক্তিহীন, সেটাকে আমরা বলছি বিধেয় কর্ম। যেমন আমি তোমাকে রাজু ভেবেছিলাম, মানে ওই একই ব্যক্তি যাকে কিনা রাজু ভেবেছে, কাকে ভেবেছে, তোমাকে। আর এই তোমার পরিপূরক কে, রাজু। তোমার পরিপূরক মানে যে এই তোমাকে বলছে সেই ব্যক্তিই তো রাজু, সেই ব্যক্তিই রাজু। তাহলে রাজু দেখো, এটা কিন্তু আমার কি রয়েছে, এটা কিন্তু আমাদের বিভক্তিহীন রয়েছে। এটা কি রয়েছে, এটা কিন্তু বিভক্তিহীন রয়েছে। আর এখানে যে তোমাকে, এখানে কিন্তু আমার বিভক্তি যুক্ত রয়েছে। এটা কি রয়েছে, বিভক্তি যুক্ত রয়েছে, এটা আমার বিভক্তি যুক্ত রয়েছে। বিভক্তি যুক্ত, এটা আমার বিভক্তিহীন। এটা বিভক্তিযুক্ত, এটা বিভক্তিহীন। যেটা বিভক্তি যুক্ত রয়েছে সেটাকে আমরা কি বলছি, উদ্দেশ্য কর্ম। আর যেটা বিভক্তিহীন সেটাকে আমরা বলছি বিধেয় কর্ম। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমধাতুজ কর্ম। খুব ইম্পর্টেন্ট সমধাতুজ কর্ম। একটু আগে আমরা পড়ে এলাম সমধাতুজ কর্তা। এক্ষেত্রে কি একই জিনিস, কর্ম আর ক্রিয়ার একই ধাতু থেকে জাত। কর্ম, সেখানে আমরা কর্তা পড়ে এসেছিলাম, এখানে কর্ম পড়ছি, সেই জন্য এটা কর্ম। কিন্তু ক্রিয়াটা আমার সেম রয়েছে, ক্রিয়া সেম, যখন যেটা বসবে তখন সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কর্তি হলে কর্তি, কর্ম হলে কর্ম, করণ হলে করণ। বোঝা গেল? এটা কার সেটা। বলছে বিরাট কোহলি কি খেলাই না খেললো, খেললো আমার ক্রিয়াপদ। এটা কোন ধাতু থেকে এসেছে বাবা, খেল ধাতু থেকে। এটা এসেছে আমাদের খেল ধাতু থেকে। তো খেলাই, কি খেলাই না খেললো, খেলাই হচ্ছে আমার এখানে কর্ম। তাহলে কি কর্ম, এটা হচ্ছে আমাদের সমধাতুজ কর্ম। কারণ এখানে যে কর্ম এবং ক্রিয়াপদ কোন ধাতু থেকে এসেছে, খেল ধাতু, একই ধাতু থেকে জাত হয়েছে, এজন্য এটাকে আমরা বলছি সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন দেখো, যেটা বলছে পরের ভাগটা, বাক্যাংশ কর্ম। একটি বাক্যাংশ কি করবে, কর্মের কাজ করবে। যেমন আমি ওকে রাস্তা দিয়ে যেতে দেখলাম। ধরো এই লাইনটা আমার নেই, এই লাইনটা আমার নেই। আমি আমি এটা চাপা দিয়ে দিলাম, ধরো এই জায়গাটা আমি চাপা দিয়ে দিলাম, আমি দেখলাম। তুমি কি দেখলে, ওকে রাস্তা দিয়ে যেতে। কি দিয়ে প্রশ্ন করলে আমরা তো কর্মকারকই পাই, তাই তো? তাহলে যখন দেখছি ওই দেখার কাজটা কে করছে, আমি করছি, মানে আমি হচ্ছে এখানে কর্তিকারক। কি দেখলাম, ওকে রাস্তা দিয়ে যেতে। এটা একটা বাক্যাংশ, তাই তো? এটা একটা বাক্যাংশ। তো এটা হয়ে যাচ্ছে আমাদের বাক্যাংশ কর্ম। বোঝা গেল? নেক্সট দেখো, উপবাক্যীয় কর্ম। একটি খণ্ড বাক্যটি কর্ম হিসেবে কাজ করবে। মানে উপবাক্য আমরা যখন কর্তা পড়ে এসেছিলাম তখনও দেখেছিলাম খণ্ড বাক্য ছিল, এক্ষেত্রেও সেম, কিন্তু কর্ম হিসেবে কাজ করবে। ধরো আমি জানতাম এ একটা খণ্ড, এ একটা খণ্ড। তুমি কি জানতে, আজ বৃষ্টি হবে। এটা হয়ে যাচ্ছে আমাদের উপবাক্যীয় কর্ম। তুমি জানতে কি, আজ বৃষ্টি হবে, এটা তুমি জানতে। ক্লিয়ার? নেক্সট। নেক্সট আসো, কি বলেছে, অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা ক্রিয়া কর্মের স্থানে ব্যবহৃত হয়। দেখো কি বলছে, অসমাপিকা ক্রিয়া, আমি গাইতে ভালোবাসি। এই যে গাইতে, এই পদটা আমার অসমাপিকা ক্রিয়া কিনা, অসমাপিকা ক্রিয়া। এটা আমি যদি এই এই অপশনটা না দিতাম, আমি যদি ওই ভালোবাসি অপশনটা না দিতাম, আমি গাইতে, তো গাইতে হচ্ছে আমার কিন্তু একটা ক্রিয়া, এটা একটা অসমাপিকা ক্রিয়া। সেজন্য এ কি করছে, তুমি কি ভালোবাসো, গাইতে, মানে গান গাওয়ার কথা এখানে বলছে। তো এটা হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ারূপী, এটা হচ্ছে আমার কর্ম। এটা কি আমরা বলছি অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম, যেই ক্রিয়া কি হবে, অসমাপিকা ক্রিয়া কর্মের স্থানে ব্যবহৃত হবে। নেক্সট কি বলছে, অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ কথার আগেই বলেছি, মানে কি, যেটা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, কিন্তু বাচ্য বদলালেও কর্ম বদলায় না। যখন আমরা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য বা ভাববাচ্যে যাই তখন কিন্তু আমার কর্মটা সেম থাকে। যেমন আমি বই পড়ি, দেখো এখানে আমি বই পড়ি, এই দুটো পদ কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি হয়ে গেছে আমার, আর বই পড়ি থেকে হয়ে গেছে পড়া হয়। কিন্তু দেখো এখানে যে পদটা রয়েছে, এই যে বই, এই যে বই, এখানেও যা রয়েছে পরিবর্তন হওয়ার পরেও কিন্তু সেম রয়েছে। এটাই হচ্ছে অক্ষুণ্ণ কর্ম, যেটা পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে, সেটাকে আমরা বলি অক্ষুণ্ণ কর্ম। পরের যেটা রয়েছে উহ্য কর্ম। বলছে বাক্যে কর্মের প্রকাশ থাকে না, স্বাভাবিক, আমরা উহ্য কর্তার ক্ষেত্রেও সে একই জিনিস পড়েছি, মানে এক্ষেত্রেও সেম, যে কর্মের উহ্য রয়েছে। যেমন আমি এখন খাচ্ছি, আমি কি বলছি যে আমি এখন ভাত খাচ্ছি নাকি মুড়ি খাচ্ছি নাকি আমি ফুচকা খাচ্ছি, আমি সেটা জানি না, আমি বলছি আমি এখন খাচ্ছি। তুমি কি জানো আমি এখন কি খাচ্ছি? সেটাই হচ্ছে কথা, এখানে কিন্তু কর্মর উল্লেখ নেই, এখানে বলছে খাচ্ছি কিন্তু কর্মটা প্রকাশ পাচ্ছে না, এটা হচ্ছে উহ্য কর্ম। নেক্সট রয়েছে কি, কর্মে বিপসা।
এই বিপসা কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, মানে দুবার ব্যবহার করা হবে, দুবার ব্যবহার করা হবে, এটা হচ্ছে পুনরাবৃত্তি। দেখো কর্মপদের পুনরাবৃত্তি হবে, যখন কর্মে বিপসা হবে সেটা কর্মপদে পুনরাবৃত্তি হবে। যেমন যা যা পড়েছো লিখে ফেলো, এই যে যা যা, এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে কর্মে বিপসা, এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে কর্মে বিপসা। তাহলে বোঝা গেল, এই হচ্ছে আমার টোটাল ভাগ, যেখানে কর্মপদ মানে কর্ম যে কারক রয়েছে তার একদম বিভিন্ন ভাগে কিভাবে চিনবে এবং তার উদাহরণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এবারে আসবো এখান থেকে আমাদেরকে কি কি প্রশ্ন পড়তে হবে। সেটা হচ্ছে ফার্স্ট, একদম সবার ফার্স্টে যেটা ভালো করে পড়বে, মুখ্য কর্ম গৌণ কর্ম, উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো, খুব ভালো করে জিনিসটা পড়ে রাখবে। নেক্সট এখানে পড়তে হবে সমধাতুজ কর্ম। আচ্ছা নেক্সট পড়তে হবে তোমাদেরকে কর্মে বিপসা। আচ্ছা এটা পড়তে হবে। হ্যাঁ, এই তিনটে পড়লে এখান থেকে মোটামুটি তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই তিনটে তুমি দেখতে পাবে টেস্ট পেপারে, টেস্ট পেপারে এই প্রশ্নগুলো ছেয়ে গেছে। বোঝা গেল? তাহলে এই গেল আমার টোটাল কর্মকারক। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের করণ কারক। এরপর আসছি করণ কারক। বাবা করণ কারক তুমি চিনবে কি করে? করণ কারক কেন কি করে চিনবো? আমরা তো জানি যে দ্বারা, দিয়া, কর্তৃক, এইগুলো বোঝালে আমাদের হয়ে যাচ্ছে করণ কারক। হ্যাঁ একদম ঠিক জানো। আচ্ছা এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাদেরকে, মানে এটার মানে হচ্ছে কি, কার দ্বারা, কার সাহায্যে, কার হেতু, ঠিক আছে, এই যে সহায়ক, এইগুলো বোঝাবে। ধরো সহায়ক, হেতু মানে কারণ, ঠিক আছে, উপায়, এইগুলো বোঝাবে মানে কি উপায়ে। তারপরে ধরো বোঝালো কার সাহায্যে বা কি সাহায্যে, কি কারণে, কি হেতু মানে কারণে, এইগুলো দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের করণ কারক। চলো তাহলে দেখা যাক এর ভাগগুলো কি রয়েছে। প্রথম রয়েছে আমাদের যন্ত্রাত্মককরণ, একদম ঠিক। উপায়াত্মককরণ, যন্ত্রাত্মককরণ মানে যন্ত্র বোঝাবে, উপায়াত্মক মানে কোনো উপায় দ্বারা বোঝাবে। আচ্ছা হেতুবাচক, এই যে হেতু কোনো কারণ বোঝাবে। লক্ষণাত্মক মানে কোনো লক্ষণ দিয়ে তুমি চিহ্নিতকরণ করবে। কালাত্মককরণ, সমধাতুজকরণ, আর রয়েছে আমাদের করণে বিপসা। নেক্সট আমরা যাব কি, প্রত্যেকটা প্রকারভেদ আমরা একটা ছকে বুঝবো, প্রত্যেকটা প্রকারভেদ একটা ছকে বুঝবো। প্রথম চলে আসছে আমাদের যন্ত্রাত্মককরণ, কি রয়েছে দেখো, দৃশ্যমান যন্ত্র, মানে যন্ত্রটা কিন্তু দৃশ্যমান, চোখে দেখা যাবে। আর কি হবে, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু দিয়ে কাজটা সম্পন্ন হবে, মানে চোখ, নাক, কান, হাত, এই যে পাঁচ আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য রয়েছে পাঁচটা, সেইটা দিয়ে কিন্তু সেই যন্ত্রটার কাজ হবে। যেমন সে ছুরি দিয়ে ফল কাটে, সে ছুরি দিয়ে ফল কাটে, তার মানে ছুরি ধরতে গেলে আমাদের হাতটার প্রয়োজন, ছুরি দেখতে গেলে আমাদের চাকু ধরতে গেলে হাতের প্রয়োজন। যদি আমি বলি যে সে কোদাল দিয়ে মাটি কাটে, তো কোদাল ধরতে গেলেও আমাদের হাতের প্রয়োজন হয়। তো এই যে ইন্দ্রিয় গ্রাহ্য, এইগুলো দিয়ে কিন্তু বস্তুর কাজটা সম্পাদন করবে, এবং পাশাপাশি সেই যন্ত্রটা কি হবে, দৃশ্যমান হবে, তুমি চোখে দেখতে পাবে। তুমি চোখে, এই যে ছুরি তুমি চোখে দেখতে পাবে, তুমি যদি কোদাল দেখো তুমি সেটা চোখে দেখতে পাবে, তুমি যদি বঁটি দেখো তুমি সেটা চোখে দেখতে পাবে, তুমি যদি কাস্তে দেখো সেটাও তুমি চোখে দেখতে পাবে। তাহলে এইগুলো হয়ে যাচ্ছে আমাদের যন্ত্রাত্মককরণ, যেটা যন্ত্র দিয়ে কাজটা বোঝাবে, এবং তার পাশাপাশি দিয়ে তো থাকবেই। বোঝা গেল? যদি নাও থাকে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে যে কি কারণে ঘটছে ঘটনাটা। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের উপায়ত্তকরণ। কি বলছে, অদৃশ্য, এখানে দৃশ্যমান কিন্তু এখানে কি থাকবে, অদৃশ্য হয়ে থাকবে। পরোক্ষ উপায় বা কোনো কৌশল দ্বারা সে কাজটা সম্পন্ন করবে। যেমন বুদ্ধি করে জিততে হবে, তুমি বুদ্ধি, এটা কিন্তু চোখে দেখতে পাবে না, এটা কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে না, এটা অদৃশ্য। তুমি ভাবতেই পারছো না ওই ব্যক্তির মনে মনে কি চলছে, তাই না, ওই ব্যক্তির মনে মনে কি চলছে। তাহলে বুদ্ধি করে, এখানে এই যে করে, এখানে দিয়েছিল, এখানে করে রয়েছে। বোঝা গেল? তাহলে বুদ্ধি করে জিততে হবে, এটা হয়ে যাচ্ছে আমাদের কি, তোমার উপায়ত্তকরণ, মানে সে উপায় খুঁজছে, বিভিন্ন অবলম্বন মানে খুঁজছে। তো এখানে সেই বুদ্ধিটা হয়ে যাচ্ছে সেই আমার উপায়ত্তকরণ, যেটা কিনা অদৃশ্য, সেটা পরোক্ষ উপায় বা কৌশল দ্বারা সেই কাজটা সম্পন্ন হচ্ছে। পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে হেতুবাচক, যে ভাগটা রয়েছে, কোনো কারণ দ্বারা কাজ করা হয়, কোনো কারণ দ্বারা কাজ করা হয়। যেমন কি বলছে, লোকটি ভয়ে পালালো, সে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে পালিয়ে গেল, সে ভয়ের কারণে পালিয়ে গেল। সে ধরো সে দুঃখে কাঁদছে,
হ্যাঁ, সে দুঃখে কাঁদছে বা দুঃখ পালন করছে। এই যে সুখ, দুঃখ, ভয়, কান্না, এগুলো কি হয়ে যাচ্ছে আমার করণ কারক, সেগুলো আমার হয়ে যাচ্ছে মানে হেতুবাচক কারণের একটা প্রকারভেদ। এই যে সে ভয় পেয়ে পালিয়ে গেল, সে ভয় পেয়েছে, সে ভয়ের কারণে সে পালিয়েছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার হেতুবাচক কারণ। পরবর্তী দেখো লক্ষণাত্মক করণ। এটা কি বলছে? বলছে কোনো চিহ্ন বা লক্ষণ দ্বারা যদি কোনো করণকারক সম্পর্ক নির্দিষ্ট করে। যেমন আমি এখানে লিখেছি যে শিকারী বেড়াল গোঁফে চেনা যায়, মানে গোঁফের দ্বারা তুমি শিকারী বেড়াল চেনো। শিকারী বিড়াল কিনা তুমি কিভাবে চিনবে? তার গোঁফ থাকবে। ধরো আমি আরো একটা উদাহরণ দিলাম, যে পৈতায় বামুন চিনি। তাহলে বামুনকে আমরা কিভাবে চিনি? তার পৈতা থাকবে। এটাই তো স্বাভাবিক, তার পৈতা থাকবে, মানে পৈতা আছে বলে তাকে আমরা ব্রাহ্মণটাকে চিনতে পারছি। তো পৈতাই বামুন চিনি। আরেকটা প্রশ্ন দেয় খুব, কলমে কায়স্থ চিনি, মানে কায়স্থ যে একটা জাত সেটা আমরা কি দ্বারা চিনি? কলম দ্বারা। কলমে কায়স্থ চিনি, আর গোঁফেতে কাদেরকে চিনি? রাজপুতদের। এগুলো হয়ে যাচ্ছে আমার কিন্তু, এগুলো কি লক্ষণাত্মক করণের কিন্তু উদাহরণ। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে আমাদের? নেক্সট রয়েছে আমাদের কালাত্মককরণ। কালাত্মককরণ কি বলছে? বলছে সময় বা কালকে নির্দিষ্ট করে। সময় বা কালকে নির্দিষ্ট করে, হ্যাঁ। 12 মাসে 13 পার্বণ, মানে 13 পার্বণ কতদিন দ্বারা হয়? 12 মাস দ্বারা হয়। 12 মাসে 13টা পার্বণ আমরা পালন করি, বাঙালির একদম প্রবাদ, একটা বিখ্যাত প্রবাদ। এখানে আমরা সময় বা কালকে নির্দিষ্ট করছি যে এই 13টা পার্বণ কতদিন দ্বারা হয়? 12 মাস দ্বারা হয়। বোঝা গেল এটা? নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে আমাদের কি রয়েছে? সমধাতুজকরণ। সমধাতুজকরণ এখানেও সেম দেখো, ক্রিয়া রয়েছে সেম, আর করণ একই ধাতু থেকে জাত। যেমন মাজন দিয়ে দাঁত মাজতে হয়, এই যে এটা আমার ক্রিয়াপদ রয়েছে, মাজ ধাতু। তো এটাও হচ্ছে আমার দেখো সেই করণ ধাতু থেকে কিন্তু রয়েছে। তাহলে মাজন দিয়ে দাঁত মাজতে হয়, যেটা একই ধাতু থেকে ক্রিয়াপদ এসেছে এবং আমাদের করণ কারক এসেছে, করণ যে পদটা সেটা এসেছে। এই জন্য আমরা এটাকে বলছি সমধাতুজকরণ। পরবর্তীতে রয়েছে করণে বিপসা। বিপসা কথার অর্থ আমি আগেই বলেছি, পুনরাবৃত্তি। এখানে করণ পদের পুনরাবৃত্তি হবে, যেমন পুষ্পে পুষ্পে ভরা সাখী। এই পুষ্পে পুষ্পে হয়ে যাচ্ছে আমাদের পুষ্পে পুষ্পে মানে ফুলে ফুলে, ফুলে ফুলে ভরা থাকি। তো ফুলে ফুলে হয়ে যাচ্ছে আমার এখানে করণ কারক, সেটা হচ্ছে করণে বিপসা। তাহলে এখান থেকে এবার প্রশ্ন হচ্ছে আমরা কি কি ইম্পর্টেন্ট আমরা মুখস্থ করব। প্রথমে তোমাকে জানতে পারে লক্ষণাত্মক করণ। আচ্ছা, এখানে সমধাতুজকরণ এবং করণে বিপসা এগুলো তো পড়তেই হচ্ছে। পাশাপাশি এখানে লক্ষণাত্মক করণের উদাহরণ জানতে চাইতে পারে। এছাড়া তোমাকে যন্ত্রার্থকরণটা একটু দেখে রাখবে, এই প্রশ্নটা একটুখানি দেয়। নেক্সট আমরা দেখব নিমিত্ত কারক। আর আমাদের নিমিত্ত কারক চলে এলাম, আমরা তিনটে কারক পড়ে নিয়েছি। এবার নিমিত্ত কারক। নিমিত্ত কারক আমরা কিভাবে চিনবো? ওই তো আমরা যেটা জানি, আমরা চিনবো কিভাবে? যে জন্য, নিমিত্ত, আচ্ছা উদ্দেশ্য, আচ্ছা আর কি, তরে। হ্যাঁ, এইগুলো বোঝালে আমরা করব নিমিত্ত কারক। আমি কিছু এর কোনো প্রকারভেদ নেই, এর কোনো প্রকারভেদ নেই, তবে আমি কিছু একটা উদাহরণ দিচ্ছি, চলো তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো বললো কার জন্য বা কি জন্য, কার নিমিত্ত, কি উদ্দেশ্যে, হ্যাঁ কার তরে, এইরকম টাইপের প্রশ্ন হয় যদি আমরা ক্রিয়াপদকে করি, তখন যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমার নিমিত্ত কারক। এবার কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝবো জিনিসটাকে। ধরো বললাম যে তোমার জন্য জামা কিনে এনেছি। তোমার জন্য জামা কিনে এনেছি। তাহলে এখানে দেখো কার জন্য কিনে এনেছি? তোমার জন্য। তাহলে জন্য বোঝাচ্ছে কার জন্য? তোমার জন্য। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের নিমিত্ত কারক। নেক্সট আরো কিছু উদাহরণ দেখি, যেগুলো ধরো বেশ প্রচলিত কিছু উদাহরণ, বা আমরা কিভাবে বুঝবো এটা, তার জন্য কিছু। ধরো বললাম যে দেশের জন্য, দেশের জন্য প্রাণ দেব। দেশের জন্য প্রাণ দেব। তারপরে এটা হয়ে যাচ্ছে আমাদের কি, এটাও হয়ে যাচ্ছে দেশের জন্য। এই যে দেশের জন্য, এটা হয়ে যাচ্ছে আমাদের নিমিত্ত কারক। নেক্সট আরো কিছু উদাহরণ ধরো দিলাম। ধরো আরেকটা উদাহরণ দিলাম, কি দিলাম? ধরো বললাম যে বাবা কাজে, কাজে বেরিয়েছেন।
বাবা কাজে বেরিয়েছেন। তাহলে কাজের তলায় দাগ দিল। তুমি তো বলবে যে এখানে তো আমার জন্যও নেই, আর এখানে আমার নিমিত্তও নেই, এখানে উদ্দেশ্যও নেই, তরে তাহলে আমি এটা কিভাবে বুঝবো? দেখো, বেরিয়েছেন হচ্ছে আমার ক্রিয়াপদ। কে বেরিয়েছেন? বাবা বেরিয়েছেন। কি উদ্দেশ্যে বেরিয়েছেন? না কাজের খোঁজে বা কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন। হয় তিনি দোকান খুলতে যাবেন, নয় তিনি কোনো অফিসে কাজ করেন, সেই অফিসে যাবেন। তো তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন। তো সেটা হয়ে যাচ্ছে আমার কিন্তু এখানে নিমিত্ত কারক। ধরো আরো একটা বললাম যে বেলা যে পড়ে এলো জলকে চল, বেলা যে পড়ে এলো জলকে চল, তাহলে বেলা পড়ে এসছে, জল আনার উদ্দেশ্যে যেতে বলছে, জল আনার উদ্দেশ্যে যেতে বলছে, জলের তলায় দাগ রইলো, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের নিমিত্ত কারক। বোঝা গেল? তাহলে এই উদাহরণগুলো বোঝা গেল। কি কি উদাহরণ দিলাম বোঝা গেল? হ্যাঁ, একদম সুন্দর বুঝতে পারা গেছে। এই হচ্ছে আমার নিমিত্ত কারক, যেখানে কোনো নিমিত্ত কারকের ভাগ নেই। এই জিনিসগুলো বুঝতে পারলেই তুমি নিমিত্ত কারক সহজেই চিহ্নিতকরণ করতে পারবে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারক কিভাবে চিনব? ওই তো সোজা জিনিস, থেকে, হইতে, চেয়ে, হ্যাঁ, থেকে, হইতে, চেয়ে, এগুলো বোঝাবে। এগুলো হচ্ছে আমাদের অপাদান কারক। মানে কারোর থেকে, হ্যাঁ, কারোর কি বলবো, কারোর হইতে, কার চেয়ে, এইগুলো বোঝালে তখন আমরা করব অপাদান কারক। এরপরে দেখো এর ভাগগুলো কি বলছে। স্থানজাতক অপাদান, আরেকটা হয় অবস্থান বাচক অপাদান, কালবাচক অপাদান, দূরত্ববাচক অপাদান, তারতম্যবাচক অপাদান, উৎসবাচক, বা একে বলছে উৎপাদনবাচক অপাদান। তাহলে অপাদানের এই ভাগ প্রকারভেদগুলো রয়েছে। এরপর আমরা একটা পেজে দেখব পুরোটা কি রয়েছে। চলো একটা পেজে আমরা পুরোটা বুঝে নিই। বলছে স্থানবাচক, বলছে কোনো স্থান থেকে বিচ্যুত হওয়া, বিচ্যুত মানে পড়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া বা পৃথক হওয়া বোঝায়। যেমন মুম্বাই থেকে কালকে এলাম, মানে আমি মুম্বাইয়ে ছিলাম, কিন্তু মুম্বাই থেকে কালকে এলাম, মানে এক সময় আমি ছিলাম মুম্বাইয়ে কিন্তু সেখান থেকে আমি চলে এসেছি। তাহলে একটা স্থানে ছিলাম, তার সেখান থেকে আমি আলাদা হয়ে গেছি মুম্বাই থেকে। এটা হয়ে যাচ্ছে আমাদের স্থানবাচক অপাদান। ধরো আমি বললাম যে আমি কলকাতা থেকে এলাম, আমি কলকাতা থেকে এলাম মানে একটু আগে আমি কিছুক্ষণ আগে আমি কলকাতাতে ছিলাম, সেখান থেকে আমি এক স্থান থেকে আরেক স্থানে চলে এসেছি, আমি আলাদা মানে পৃথক হয়ে গেছি, আমার স্থান বিচ্যুত হয়ে গেছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের স্থানবাচক অপাদান। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অবস্থানবাচক অপাদান। অবস্থানবাচক কি নির্দিষ্ট স্থানে অবস্থান করেই ক্রিয়া সম্পাদন করে। ক্রিয়াটা সম্পাদন করে কিভাবে? নির্দিষ্ট স্থানে, মানে একই স্থানে বসে আছে কিন্তু সেখান থেকে সে কাজ করে যাচ্ছে। সেটা আবার কিরকম? বলছে সে কলকাতা থেকে ফোন করেছে, মানে সে ফোন করছে, ফোনটা বাজছে আমার বাড়িতে, তোমার বাড়িতে ফোনটা বাজছে, কিন্তু সে বসে আছে কলকাতাতে বা অন্য কোনো, ধরো মুম্বাইয়ে বসে আছে। মুম্বাই থেকে তোমার বাবা, তোমার মাসি, তোমার পিসি ফোন করছে, তাহলে সে বসে আছে এক জায়গায় কিন্তু ফোনটা বাজছে তোমার বাড়িতে। তো সেই কাজটা কি হচ্ছে? নির্দিষ্ট স্থানে বসেই কাজটা করছে। সেটাকে আমরা বলছি কি? অবস্থানবাচক অপাদান। অবস্থানবাচক অপাদান, যে কিনা অন্য জায়গা থেকে সেই কাজটাকে সম্পন্ন করছে, সম্পাদন করছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের কি? অবস্থানবাচক অপাদান। এরপর আছে কালবাচক। নির্দিষ্ট সময় থেকে ক্রিয়ার কাজটা শুরু হয়। যেমন গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে একটা সময় থেকে যে কালটা শুরু হয়েছে, বৃষ্টিটা কিন্তু আজকে শুরু হয়নি, গতকাল থেকে হয়ে যাচ্ছে, একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের কি? কালবাচক অপাদান। এক তো থেকে তো রয়েছে, কবে থেকে? না কাল থেকে, একটা সময়ে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে বোঝাচ্ছে। পরবর্তীতে চলো দেখা যাক কি প্রকারভেদ রয়েছে। দূরত্ববাচক। দূরত্ববাচক কি বলছে? একটা স্থান থেকে অন্য স্থানের দূরত্ব বোঝাবে। যেমন হাওড়া থেকে পুরী অনেক দূর, আমি যদি বলি তোমার বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূর, তো এটা হয়ে যাচ্ছে আমার কি? অবস্থানবাচক, এই দূরত্ববাচক অপাদান। একটি স্থান থেকে অন্য স্থানের দূরত্ব অনেক, যার থেকে দূরত্ব বেশি সেটা হয়ে যাবে আমার কিন্তু দূরত্ববাচক অপাদান। যদি আমি বলি যে আমার বাড়ির থেকে তোমার বাড়ি অনেক দূর, তাহলে আমার বাড়ি হচ্ছে এখানে দূরত্ববাচক অপাদান। বোঝা গেল? নেক্সট আসছি তারতম্যবাচক অপাদান। কি বলছে? ব্যক্তি বা বস্তুর তুলনা করলে প্রথম পদটির অপাদান, যেমন অনুর চেয়ে মিনু বেশি লম্বা, তাহলে অনু হয়ে যাচ্ছে এখানে কি? অনুর চেয়ে হয়ে যাচ্ছে আমার এখানে তারতম্য, মানে
তুলনা করছি, আমি পার্থক্য নির্ণয় করছি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের তারতম্যবাচক অপাদান। বলছে আমি অনুর চেয়ে মিনু বেশি লম্বা, কিংবা হয়তো বললাম যে ধরো বললাম যে রামের চেয়ে শ্যাম বেশি বুদ্ধিমান, রামের চেয়ে শ্যাম বেশি বুদ্ধিমান, তাহলে রামের চেয়ে হয়ে যাচ্ছে এখানে তারতম্যবাচক অপাদান। ক্লিয়ার? নেক্সট চলো, উৎস বা উৎসবাচক অপাদান। বলছে কোনো উৎস থেকে তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া, যেমন তিল থেকে তেল হয়, কিংবা গঙ্গা গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে, তাহলে এগুলো কিন্তু আমার উৎস বা উৎপন্নবাচক সম্পর্ক। তিল থেকে তেলটা হচ্ছে, তিল থেকে তেলটা হচ্ছে, তো তিল থেকে একটা উৎস, ওটা একটা উৎস, সেই জন্য আমি ওটাকে বলবো উৎসবাচক বা উপাদানবাচক অপাদান। তাহলে এই হচ্ছে আমার টোটাল অপাদান বাচক যে অপাদান যে প্রকারভেদগুলো রয়েছে, এগুলো হচ্ছে তার উদাহরণ। এখান থেকে বিশেষ করে এই যে কাকে বলে নিয়ে সেভাবে কোনো প্রশ্ন দেয় না পরীক্ষায় সাধারণত, এই ছকটা ভালো করে পড়ে রাখবে, পাশাপাশি এই যে উদাহরণগুলো আমি বুঝিয়েছি এই উদাহরণগুলো একটা করে মনে রাখবে, কারণ এটা তোমাকে এইভাবে বলতে পারে যে দূরত্ববাচক উপাদানের একটা উদাহরণ লেখো। বোঝা গেল? এখান থেকে সেভাবে কোনো কাকে বলে আসে না। ক্লিয়ার? এখান থেকে সেভাবে কোনো কাকে বলে আসে না। চলো নেক্সট আমরা যাব, লাস্ট যে কারকটা রয়েছে অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক আমরা কিভাবে চিনব? অধিকরণ কারক আমরা কিভাবে চিনব? স্থান, কাল, সময় বোঝাবে। স্থান কাল সময় বোঝাবে, মানে কবে, কখন, কোথায়, এইগুলো বোঝাবে, তবে আমরা সেটা বলবো অধিকরণ কারক। এর প্রকারভেদ রয়েছে, এর একটা বড় একটা প্রকারভেদ রয়েছে। কি প্রকারভেদ আমরা একটু দেখে নিই। দেখো অধিকরণ কারকে প্রথমে আমরা 5টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ এবং অধিকরণের বিপসা। এই যে স্থানাধিকরণ, এটাকে 3টে ভাগে ভাগ করা আছে, একদেশ সূচক, ব্যাপ্তি সূচক এবং সমীপ্য সূচক। ঠিক আছে? কালাধিকরণের 2টো ভাগ রয়েছে, একটা হচ্ছে ক্ষণমূলক আর একটা হচ্ছে ব্যাপ্তিবাচক, আর এগুলোর কোনো ভাগ নেই। তাহলে এই ভাগগুলো প্রত্যেকটা জানবো, এই স্থানাধিকরণের প্রত্যেকটা ভাগ কিন্তু আমরা জানবো এক এক করে। তার আগে আমি তোমাকে বলে দিলাম কি, যে অধিকরণ কারক কিভাবে চিনবে? স্থান কাল সময়, মানে তোমার হচ্ছে কি বোঝাবে, তোমার হচ্ছে যে কবে, কখন, কোথায়, এগুলো দিয়ে প্রশ্ন করবে। এইগুলোই হচ্ছে এখানে একটু ডিপলি ভাবে দেওয়া রয়েছে, যেটা আমি এক্ষুনি বুঝিয়ে দেবো। তো বলো ভিডিওটা তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটায় লাইক করে দাও, এখনই কিন্তু ভিডিওটায় লাইক করে দাও। চলো এরপর আমরা দেখবো অধিকরণ কারক। দেখো প্রথমে আমরা জানবো কি স্থানাধিকরণ। স্থানাধিকরণটা কি রয়েছে আমরা একটু দেখে নিই। তার 3টে ভাগ, একটা হচ্ছে একদেশ সূচক, ব্যক্তি সূচক আর একটা সমীপ্য সূচক। একদেশ সূচক কি? বলছে কোনো নির্দিষ্ট স্থানে বা স্থানের এক অংশকে বোঝাবে, মানে এটা একটা স্থান বোঝাবে। হ্যাঁ, স্থান কাল সময় হলে তো আমি জানি অধিকরণ কারক, কিন্তু এর ব্যাপারটা কি, একদেশ সূচক বলতে নির্দিষ্ট কোনো একটা স্থানকে কেন্দ্র করে বোঝাবে। যেমন আকাশে চাঁদ আছে, তাহলে চাঁদ কোথায় আছে? আকাশে আছে, এটা আমার অধিকরণ কারক। কিন্তু তুমি ভেবে দেখো সারা আকাশ জুড়ে কি চাঁদ থাকে? থাকে না। চাঁদ কোথায় থাকে? আকাশের নির্দিষ্ট একটা অংশে থাকে, নির্দিষ্ট একটা অংশে থাকে, তাহলে সেটা আমি বলতে পারি একদেশ সূচক। আমি যদি বলি যে কলকাতায় জাদুঘর আছে, তাহলে জাদুঘর কি সারা কলকাতা জুড়ে আছে? একেবারেই না। তাহলে জাদুঘর কোথায় আছে? কলকাতার নির্দিষ্ট একটা স্থানে বা নির্দিষ্ট একটা অংশে রয়েছে, তাই তো? সেটা হয়ে যাচ্ছে আমাদের অধিকরণ কারক, স্থানাধিকরণের যে ভাগ একদেশ সূচক তার ভাগে। বোঝা গেল? পরের যে ভাগটা রয়েছে ব্যাপ্তি সূচক, বলছে সমগ্র স্থান জুড়ে ক্রিয়ার বিস্তার ঘটবে। এখানে বলছে নদীতে জল আছে, এই যে নদীতে জল আছে, সারা নদীতেই তো জল আছে। নদীতে যে জলটা থাকবে, বাবা সারা নদীতেই জল থাকবে, এখানে একটু থাকবে, ওখানে থাকবে না, সেখানে থাকবে না, এরকম তো নয়। নদীতে জল থাকা মানে সারা নদীতে জল থাকবে। তাহলে কি বলছে? সমগ্র স্থান জুড়ে কিন্তু কাজটা বিস্তার করবে, সেটাকে আমি বলছি ব্যাপ্তি সূচক। ব্যাপ্তি মানেই তো বিশাল, মানে সমগ্র অংশ জুড়ে যে কাজটা সম্পন্ন হবে, সেটাকে আমরা বলবো ব্যাপ্তি সূচক। এরপর বলছে সমীপ্য সূচক। সমীপ্য কথার অর্থই হচ্ছে নিকটবর্তী বা নিকট। দেখো নিকটবর্তী বা কাছাকাছি অবস্থান বোঝায়। যেমন গঙ্গাসাগরে মেলা আছে, তুমি ভেবে দেখো এই মেলাটা কি সাগরের মধ্যে হয়? এই গঙ্গাসাগর মেলাটা কি মানে ওই গঙ্গাসাগরের মধ্যে হয়? একেবারেই নয়। সাগরের তীরে এই মেলাটা অনুষ্ঠিত হয়, এই মেলাটা হয় সাগরের তীরে। তাহলে এই গঙ্গাসাগর হচ্ছে কি, এটা একটা আমার স্থান, বিশেষ স্থান, যেটার পাড়ে এই মেলাটা বসে। এই সাগরের তীরে বা পাড়ে এই মেলাটা হয়, এজন্য এটার একটা বিশেষ নামকরণ রয়েছে, সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা। বোঝা গেল? যেটা কিনা সমীপ্য সূচক অধিকরণ কারক। ক্লিয়ার? চলো নেক্সট আসছি
পরের কালাধিকরণের যে দুটো ভাগ রয়েছে দেখো, ক্ষণমূলক আর ব্যাপ্তিবাচক। কি বলছে? সুনির্দিষ্ট বা ক্ষণস্থায়ী নির্দিষ্ট সময়। কালাধিকরণ মানে কাল শব্দটা দেখে তো আমরা বুঝতে পারছি ওটা সময়কে কেন্দ্র করে ঘটছে। ঠিক আছে, সময়কে কেন্দ্র করে ঘটছে। আগেরটা যেরকম স্থানাধিকরণ, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা স্থানকে কেন্দ্র করে ঘটছে, এটা আমার স্থানকে কেন্দ্র করে ঘটছে। আর এই কালাধিকরণ, এটার মানে আমরা কি বুঝতে পারছি? কাল মানে সময়কে কেন্দ্র করে ঘটছে। এখানে কি বলছে? সুনির্দিষ্ট বা ক্ষণস্থায়ী নির্দিষ্ট সময়কে বোঝায়। যেমন সন্ধে 6টায় তিনি আসবেন। ধরো আমি লাইভ ক্লাস করালাম, বা চ্যানেল, যে কোনো চ্যানেল বা আমাদের চ্যানেল থেকে যখন লাইভ ক্লাস হয়, একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় না, নির্দিষ্ট সময় দেওয়া হয়, সেই সন্ধে 6টায় তিনি আসবেন। মানে সন্ধে 6টায় ধরো লাইভ ক্লাসটা শুরু হলো, নির্দিষ্ট যে স্পেসিফিক সময়টা দেওয়া হচ্ছে, ওটা হয়ে যাচ্ছে আমাদের ক্ষণমূলক কালাধিকরণ বা অধিকরণ কারক। তারপর বলছে ব্যক্তিবাচক, দীর্ঘ সময় জুড়ে ক্রিয়ার বিস্তার হয়। ব্যাপ্তি কথাটার আগের অর্থই আমরা পেয়ে গেছি। যেমন শরতে কাশফুল ফোটে, শরতে কাশফুল মানে শরৎকালটা 2 মাস মিলিয়ে হয়, তাহলে 2 মাসের মধ্যে কিন্তু কাশফুলটা ফুটে। শরতের নির্দিষ্টটা স্পেসিফিক ডেট বা নির্দিষ্ট কোনো সময়ে এই কাশফুল কিন্তু ফোটে না। এটা একটা মানে দীর্ঘ একটা প্রসেস, তাই তো, দীর্ঘ একটা প্রসেস। তো এটা হচ্ছে আমার ব্যক্তিবাচক কালাধিকরণের একটা উদাহরণ। পরবর্তীতে রয়েছে বিষয়াধিকরণ। বিষয়াধিকরণটা কি? কোনো বিষয়কে কেন্দ্র করে বা ভিত্তি করে ক্রিয়া সম্পন্ন হবে। যেমন আমি অষ্টম শ্রেণীতে অঙ্কে 0 পেয়েছিলাম। খুব ইম্পর্টেন্ট, এই বিষয়াধিকরণটা খুবই ইম্পর্টেন্ট। ধরো আমি বললাম যে আমি বাংলাতে কাঁচা, আমি বাংলাতে কাঁচা মানে বাংলা একটা বিষয়, এই বিষয়কে ভিত্তি করে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, তখন হয়ে যাবে এটা আমার বিষয়াধিকরণের উদাহরণ। ক্লিয়ার? চলো নেক্সট আসছি পরের, যেটা ভাবাধিকরণ। কি রয়েছে? ভাবাধিকরণ কি? ক্রিয়ার অবস্থা বা ভাব যখন কোনো ক্রিয়াবাচক বিশেষ্যকে কেন্দ্র করে হয়। ক্রিয়াবাচক বিশেষ্য কোনগুলো? যেমন সুখ, দুঃখ, ভাব, হাসি, কান্না, এগুলো ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তো এগুলোকে কেন্দ্র করে হয়। যেমন এই শোরগোলে, শোরগোল কথার অর্থ কি? মানে চেঁচামেচি, সে পালিয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ভাবাধিকরণের একটা, এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বিশেষ্য। এটা একটা ক্রিয়াবাচক বিশেষ্য পদ, যাকে কেন্দ্র করে মানে শোরগোলকে কেন্দ্র করে কিন্তু ক্রিয়াপদটা সম্পন্ন হয়েছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ভাবাদিকরণ। ক্লিয়ার? চলো নেক্সট রয়েছে আমাদের অধিকরণে বিপসা। অধিকরণে বিপসা, বিপসা কথার অর্থ আগেই বলেছি, পুনরাবৃত্তি। অধিকরণ কারকে পদ কি হবে? পুনরাবৃত্তি হবে। যেমন বনে বনে বসন্তের ফুল ফুটেছে, মানে কোথায় ফুটেছে? বনে বনে। তো বনে বনে হয়ে যাচ্ছে আমাদের অধিকরণে বিপসা, যেটার পুনরাবৃত্তি ঘটেছে। অধিকরণ কারকে পুনরাবৃত্তি ঘটেছে, এটা হয়ে যাচ্ছে আমাদের অধিকরণে বিপসার উদাহরণ। তাহলে এখান থেকে যেগুলো পড়তে হবে সেটা একটু স্টার মার্ক করে নাও। সেটা হচ্ছে অধিকরণের বিপসা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে বিষয়াধিকরণ খুব গুরুত্বপূর্ণ। এটার উদাহরণ তুলে প্রশ্ন দেয়, যেমন ধরো বললো সে ইংরেজিতে কাঁচা, তো ইংরেজিটা কি? এটা প্রশ্ন দেয় এইভাবে। ঠিক আছে, আর সেইভাবে এখানে প্রশ্ন দেয় না। ঠিক আছে, ওইটুকু জানলেই হবে। ঠিক আছে, হ্যাঁ, এই গেল আমাদের টোটাল কারক। তাহলে আমরা কারক কিন্তু শিখে নিলাম। তাহলে কারক কাকে বলে, কারকের ভাগ, কারকের প্রকারভেদ, তার ডিপলি কনসেপ্ট কিভাবে চিনবো, প্রত্যেকটা জিনিস শিখে গেছি। কিন্তু এখনো কিছু বাকি রয়েছে, সেটা হচ্ছে অকারক। আমরা কারক তো শিখে গিয়েছি, কিন্তু আমরা অকারক শিখিনি। কারক আমরা জানি যে ক্রিয়াপদের সঙ্গে যে বিশেষ্য নামপদ, অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের যে প্রত্যক্ষ সম্পর্ক, সেটাকে আমরা বলছি কারক। কিন্তু অকারক কি বলছে বাবা? অকারক বলছে যে বাক্যে যে যে পদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না, তাকে আমরা বলছি অকারক। কি বলছে? যে যে পদের কোনো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না, তাকে আমরা বলছি অকারক। এই অকারককে আমরা দুটো ভাগে ভাগ করি। এই অকারককে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সম্বন্ধ পদ, একটা হচ্ছে সম্বন্ধ পদ, আরেকটা হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদটা কি? বলছে বাক্যে এমন কিছু বিভক্তিযুক্ত বিশেষ্য বা সর্বনাম পদ থাকে যাদের সঙ্গে ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, কিন্তু সংলগ্ন বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে, তাকে আমরা বলছি সম্বন্ধ পদ। যেমন জামার রংটা খুব সুন্দর, তাহলে এখানে জামার এই যে পদটা, এটা হয়ে যাচ্ছে আমাদের সম্বন্ধ পদ। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, সম্বন্ধ পদ সবসময় সর্বদা র বা এর বিভক্তি হবে। এখানে সম্বন্ধ পদ সবসময় র বা এর বিভক্তি হবেই হবে, পুরো মাস্ট, থাকবেই থাকবে র বা এর বিভক্তি। সেটা হয়ে যাচ্ছে আমাদের সম্বন্ধ পদ। জামার রংটা খুব সুন্দর। এরপরে বলছি সম্বোধন পদ।
যে পদের সাহায্যে কাউকে আহ্বান জানানো হয়, মানে কাউকে ডাকছো তুমি। যেমন আমরা খুব বলে থাকি যে ও মা কোথায় গেলে, মাকে না খুঁজে পেলে আমরা ওমা ওমা করে তো ডাকি। এই যে ও মা, তুমি বলে তাকে সম্বোধন করছো, তারপরে একটা কমা থাকবে, এই যে সম্বোধন পদ পড়ার পরে একটা কমা থাকবে, এটা হয়ে যাচ্ছে আমাদের সম্বোধন পদ। এইগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। এই অকারক কাকে বলে, এর দুটো ভাগ। এবং তোমাকে বলতে পারে সম্বন্ধ পদ কাকে বলে, সম্বন্ধ পদ কাকে বলে, সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন, সম্বোধন পদকে অকারক বলা হয় কেন, বিভিন্ন ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে। এই স্লাইডে যা যা লেখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে আছে। র বা এর বিভক্তি হয় কোন কারকে, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা খুব ভালো করে তোমরা লিখে নাও, পারলে বুঝে নাও, আগে বুঝো তারপরে লেখো। তোমাকে প্রশ্ন দিতে পারে, খুব প্রশ্ন আছে যে সম্বন্ধ পদকে অকারক বলে কেন, বা দিতে পারে সম্বোধন পদকে অকারক বলে কেন। এই সংজ্ঞাটা লেখার পরে তুমি বলি যে পদের দ্বারা কাউকে ডাকা হয় বা আহ্বান জানানো হয়, মানে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, যে পদের ক্রিয়াপদের সঙ্গে যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, সেজন্যই তো আমরা তাকে বলছি অকারক। বোঝা গেল? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে র বা এর বিভক্তি হয়, ঠিক আছে, সম্বন্ধ পদ কাকে বলে, সম্বোধন পদ কাকে বলে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে জিনিসটা বোঝা গেল, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। এখানে আরেকটা প্রশ্ন আছে, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু আসে। চলো, নেক্সট কি রয়েছে আমাদের, বিভক্তি এবং অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ। এটা একটা খুব ভালো জিনিস। হ্যাঁ, খুব একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা কারক পড়ে নিয়েছি, আমরা বিভক্তি পড়ে নিয়েছি, আমরা অনুসর্গ পড়ে নিয়েছি, আমরা প্রত্যেকটা জিনিস পড়ে নিয়েছি, কিন্তু তাও একটা জায়গায় দাঁড়িয়ে মনে হয় কিছু কিছু কারক রয়েছে, কিছু কিছু বিভক্তি রয়েছে যেগুলো স্পেসিফিক সেই কারকের জন্য। যেমন আমরা দ্বারা দিয়া থাকলে আমরা কি বুঝি বাবু, আমরা বুঝি এটা হচ্ছে করণ কারক। আর দ্বারা দিয়া কি, এগুলো কোনো বিভক্তি নয়, এগুলো হচ্ছে অনুসর্গ। অনুসর্গ। তাহলে আমরা এইরকম ভাবে কিছু কারকের, যে আমাদের ছটা প্রকারভেদ রয়েছে কারকের, সেই ছটা প্রকারভেদকে আমরা এইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ। তো প্রথম যেটা রয়েছে দেখো, বিভক্তি প্রধান কারক। এটা এমসিকিউ এর ক্ষেত্রে দেয়, বিভক্তি প্রধান কারক কি কি রয়েছে। যেমন কর্তৃকারক, এটা হচ্ছে আমার বিভক্তি প্রধান। কর্মকারক বিভক্তি প্রধান, আর হচ্ছে অধিকরণ কারক। কি কি বিভক্তি হতে পারে সেগুলো মোটামুটি একটা এখানে লেখা রয়েছে শূন্য এ তে, তোমরা দেখতে পাচ্ছ। আমি আর পড়ছি না, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো হচ্ছে আমার বিভক্তি প্রধান কারক, এগুলো হচ্ছে আমার বিভক্তি চিহ্ন। নেক্সট যেটা রয়েছে দেখো, অনুসর্গ প্রধান কারক। কিছু কিছু কারক রয়েছে সেগুলো হচ্ছে অনুসর্গ প্রধান। যেমন করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। করণ কারক কি, দ্বারা দিয়া কর্তৃক এগুলো বোঝাবে। অপাদান থেকে, চেয়ে, অপেক্ষা, হতে, হ্যাঁ হইতে, এগুলো বোঝাবে। নিমিত্ত কি, জন্য, নিমিত্ত, জন্য, নিমিত্ত, উদ্দেশ্য, এগুলো বোঝাবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অনুসর্গ প্রধান কারক। নেক্সট কিছু কারক রয়েছে যেখানে বিভক্তিও ব্যবহার হয় এবং অনুসর্গ ব্যবহার হয়। যেমন ধরো করণ কারক, এখানে অনুসর্গও ব্যবহার হয় এবং এই বিভক্তি চিহ্নগুলোও ব্যবহার হয়। নিমিত্ত কারক, এক্ষেত্রেও সেম, বিভক্তিও যেমন ব্যবহার হয়, অনুসর্গও ব্যবহার হয়। অপাদান কারক, এক্ষেত্রেও সেম, এগুলো কিন্তু বিভক্তিও যেমন ব্যবহার হয় আর অনুসর্গও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এই ছকটা আমার মারাত্মক গুরুত্বপূর্ণ। ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ভালো করে বুঝে নাও জিনিসটা কি কি হতে পারে, কোনটা বিভক্তি প্রদান কারক, কোনটা অনুসর্গ, কোনটা বিভক্তি বা অনুসর্গ, দুটোই মানে উভয়ের ক্ষেত্রেই প্রধান। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো কিন্তু এমসিকিউ দেয়। ইভেন 2025 সালেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, একটা এমসিকিউ এর প্রশ্ন। ঠিক আছে, তো এই জায়গাটা ভালো গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো চলো, টোটাল কারকের ক্লাস আমি ডিটেলস কনসেপ্ট পুরোপুরি আলোচনা করে দিলাম। কেমন লাগলো ক্লাসটা আমাকে জানিয়ে দাও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটাতে লাইক করে দাও। চ্যানেলটা প্রথম দিকে থাকলে, এই ভিডিওটা প্রথম দিকে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বাটনটা রেখে মানে অল করে রেখে দাও। আর তোমার কি কি জিনিস বুঝতে অসুবিধা রয়েছে, কোন জায়গাটা ভালো করে বুঝতে পারছো না, সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আমরা কিন্তু মাধ্যমিক ক্র্যাকার ব্যাচে এক এক করে গ্রামারের প্রত্যেকটা পোর্শন কিন্তু ধরে 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 আলোচনা করেছি। আর গ্রামার থেকে আমাদের একটা হিউজ নাম্বার আসে, সেটা হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বার মানে 8 নাম্বার আমাদের এমসিকিউ থাকে আর 8 নাম্বার আমাদের এসএকিউ থাকে। পুরো গ্রামার অংশটা থেকে, গ্রামারের 4টে অংশ রয়েছে, আমরা এক এক করে কিন্তু পুরোটা কভার করে দিয়েছি। তো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দাও আর কোন কোন ক্লাস তোমাদের প্রয়োজন আছে, সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর এই ক্লাসটা কেমন লাগলো, পুরো কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা, আর ভিডিওটা দেখে তুমি কতটা শিখতে পারলে, প্রত্যেকটা কথা কিন্তু আমাকে জানিয়ে দিও। চলো, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।